লাইভে আছি আমরা এখন। সাউন্ড ক্লিয়ার আসছে নাকি একটু তোমরা জানাবে। আজকে গুড ইভিনিং সংযুক্ত। শরীর একটু ভালো নেই তো, যার জন্য একটু পোশাক আশাক একটু বেশি করেই পড়া হয়েছে। ভাবলাম না তোমাদের এই অন্তত 1 ঘন্টার ক্লাসটা নিয়ে নিই, তোমাদেরও পরীক্ষা, একটা বিষয়ে একটু প্রিপারেশন করা উচিত এই সময়, কারণ নাই সময় বেশি দিন। সো আজকে আমরা ইংলিশ পেডাগজি করব কোশ্চিন, বুঝতে পারলে? কালকে যেমন করেছিলাম সেই আজকে ইংলিশ পেডাগজিরই কোশ্চিন করব, এরপরে সিডিবির করব, এরপরের দিন আমরা আগামীকালকে চেষ্টা করব যে সিডিবির কোশ্চিন করার। আজকে এটাই করছি, ঠিক আছে? ইংলিশ পেডাগজি করছি। গুড ইভিনিং সবাইকে, গুড ইভিনিং। আজকের ক্লাসের আলোচনা হবে, তার সাথে সাথে যে মানে এক্সপ্লেনেশন সেটাও একটু হবে, দুটোই হবে, আমাদের কোশ্চেনও হবে, এক্সপ্লেনেশন হবে, কারণ আমরা যেহেতু পড়িনি সেহেতু একটু টপিক যেগুলো হচ্ছে স্ট্যাটিক পোর্শন বা টার্মস যেগুলোকে ইউজ করা হয় ল্যাঙ্গুয়েজ টিচিং এর ক্ষেত্রে, তো সেই বিষয়গুলো একটু বিশেষ করে আলোচনা করব। ক্লিয়ার? সেগুলো আলোচনা করব। তো টাইম নষ্ট না করে আমরা আমাদের ক্লাস স্টার্ট করে দিচ্ছি। রেডি তোমরা তো? আর রেস্ট নিলে রেস্ট নেওয়া হবে। তো ঠিক আছে, আজকের প্রথম কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। সিট, এটা প্রিভিয়াস ইয়ার সিটেটের কোশ্চেন। দেখো, 1 নাম্বার কোশ্চেন বলে দেওয়া আছে, কি বলো? ওয়াইল প্ল্যানিং লেসন ফর ইয়ং লার্নার্স, যখন আমরা লেসন প্ল্যানিং করছি, দ্য টিচার ডিসাইডেড টু ফোকাস অন দ্য টোটাল ফিজিক্যাল রেসপন্স, যেটা গতকালকে পড়েছিলাম টিপিআর, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং শুড বি ইউজড ইনক্লুড টিপিআর ইন ক্লাসরুম। অর্থাৎ এখানকার 4টা অপশন দেওয়া আছে, এই 4টের মধ্যে তোমাকে কোনটি ফলো করা দরকার যখন আমরা ইয়ং লার্নার্সের জন্য লেসন্স তৈরি করছি, এবং ফোকাস কার উপর থাকবে না, টোটাল ফিজিক্যাল রেসপন্সের উপরে, মেথডের উপরে ফোকাস থাকবে। তাহলে আমাকে কি সিচুয়েশনে মানে কি করতে হবে? ক্লিয়ার? প্রথম কোশ্চেন এটা আজকে। সো তোমরা কোশ্চেনটা পড়ে অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করো। কেউ বলছে 1-এর বি, কেউ বলছে 1-এর সি। দেখি অ্যান্সারটা কি দেওয়া আছে, দেখি অ্যান্সারটা হচ্ছে অবশ্যই বি, মাস্ট এনশিওর টু এড সাম বডিলি অ্যাক্টিভিটিস ইন ক্লাস, করতে হবে। মাস্ট কিপ অ্যাক্টিভিটিস এসাইড ইনস্টেড আস্ক কোশ্চিন, মোটিভেট রেসপন্ড টু দেম, রেসপন্ড, এটা নয়। চুজ অ্যাক্টিভিটিস, এটা নয়। মাস্ট এড সাম লিসেনিং অ্যাক্টিভিটি ইন এ ক্লাস, নয়। কেন? টিপিআর এর ক্ষেত্রে যখন আমরা করছি টোটাল ফিজিক্যাল রেসপন্সের ক্ষেত্রে, নামটা শুনে বুঝতে পারছো, টোটাল ফিজিক্যাল রেসপন্স টিপিআর মেথড, তার মানে সেখানে আমাকে কিছুটা একটা বডিলি মুভমেন্ট কাজ করা দরকার। কেমন আমরা এটা দেখে নিব, যে এটা গতকালকে পড়েছিলাম, বাট এটা দেখে নিচ্ছি, ঠিক আছে? কেমন দেখে নিচ্ছি, দেখো, যে টোটাল ফিজিক্যাল রেসপন্স ইজ এ ল্যাঙ্গুয়েজ লার্নিং মেথড। এটা কি একটা, এটা আমার একটা ল্যাঙ্গুয়েজ লার্নিং মেথড দ্যাট ইউজেস বডি মুভমেন্ট এন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের মাধ্যম দিয়ে। ইট ক্যান বি ইউজড টু টিচ প্র্যাকটিস মেনি থিংস। কি করা হয়, যে কানেক্ট ওয়ার্ডস উইথ অ্যাকশনের সঙ্গে, যখন আমরা কোনো ওয়ার্ডকে অ্যাকশনের সঙ্গে করি তখন সেটা টিপিআর মেথড করা হয়। কেমন? দ্য টিচ ভোকাবুলারি বাই কানেক্টিং ওয়ার্ডস উইথ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন। যখন আমরা কোনো ওয়ার্ড শেখাচ্ছি, কেমন, যে ফর এক্সাম্পল দ্য টিচার ক্যান পারফর্ম অ্যান অ্যাকশন সাচ এস আই এম ব্রাশিং মাই টিথ। আমি শেখাচ্ছি এটা যে আই এম ব্রাশিং মাই টিথ, বাট সেটাকে কি করে দেখাচ্ছে বলতো, সেটা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর মাধ্যমে করে দেখাচ্ছে। এন্ড কল দ্য স্টুডেন্টস টু রিপিট দ্য অ্যাকশন। যখন আমরা এইরকম করে করাবো না, বডিলি মুভমেন্ট করে করাচ্ছি, অ্যাকশন করে করাচ্ছি সেই ওয়ার্ডের সঙ্গে, তখন এটা হচ্ছে আমার কি, টিপিআর, টোটাল ফিজিক্যাল রেসপন্স। অর্থাৎ ইউজ বডিলি অ্যাক্টিভিটিস, মুভিং বডি, মুভিং করা, সিঙ্গিং করা, ড্যান্সিং করা, এগুলো যখন হচ্ছে তখন আমার কি হচ্ছে, টিপিআর মেথডে আমি লার্নিং করাচ্ছি, ল্যাঙ্গুয়েজ লার্নিংটাকে টিপিআর মেথডে আমি করাচ্ছি। হ্যাভি স্টুডেন্ট স্টেড ইন এ সার্কেল হিসাবে করার চেষ্টা করছি এটার ক্ষেত্রে, বুঝতে পারছো? তাহলে এগুলো যখন আমি করছি তখন হচ্ছে আমার টিপিআর। ক্লিয়ার? টিপিআর মেথডটা আশা করি তোমাদের এখান থেকে কোশ্চেন আসলে সেখান থেকে তোমার দিতে পারবে অ্যান্সার। ক্লিয়ার? হ্যাঁ, এবার নেক্সট কোশ্চেন আমরা দেখবো,
যে হুইচ অ্যাপ্রোপ্রিয়েট টু গ্রামার এনকারেজ দ্য বিলিফ দ্যাট লার্নিং এ ল্যাঙ্গুয়েজ ইজ এ ম্যাটার অফ লার্নিং রুলস। ঠিক আছে, সো 2 নম্বর কোশ্চেনে তোমরা অ্যান্সার করো। ক্লিয়ার স্যার? অন্য কমেন্টের দিক থেকে কোশ্চেনটা দেখার চেষ্টা করো, বিশেষ করে কোশ্চেনটা বোঝার চেষ্টা করো, কোশ্চেনটা কাজে আসবে, অন্য কমেন্ট কে কোথাকার জেনে যাবে। সো 2 নম্বর কোশ্চেন অ্যান্সার তোমরা কি দিচ্ছ? 2 এর এ। দেখি অ্যান্সার কি দেওয়া আছে, না অ্যান্সার দেওয়া আছে আমার ডি। এখানে বলছে হুইচ অ্যাপ্রোচ টু দ্য গ্রামার এনকারেজেস বিলিভ দ্যাট লার্নিং এ ল্যাঙ্গুয়েজ ইজ এ ম্যাটার অফ লার্নিং অফ রুলস। এই যে শব্দটা দেওয়া ছিল না রুলস, এখান থেকে তোমার কি পয়েন্টস ধরার কথা ছিল, যে এটা যখন আমার রুলস রেগুলেশনের মাধ্যম দিয়ে আমরা করছি, দ্যাট মিনস উই আর ইউজিং দ্য ডিডাকটিভ অ্যাপ্রোচ, উই আর ইউজিং দ্য ডিডাকটিভ অ্যাপ্রোচ, নট ইন্ডাকটিভ অ্যাপ্রোচ। যখন ইন্ডাকটিভ অ্যাপ্রোচ করব তখন আমরা রুলস নয়, তখন আমরা এক্সাম্পল সেট করার পরে দেখার চেষ্টা করব। কেমন ইন্ডাকটিভ অ্যাপ্রোচের ক্ষেত্রে, যে এ ইজ mortal, B is mortal, C is mortal, then we can conclude that D is also mortal। যখন এই অ্যাপ্রোচ ইউজ করছি মানে আমরা একটা এক্সাম্পল সেট করে তারপরে আমরা করছি এবং এর ক্ষেত্রে আমরা অনুমান করছি এটা কি, যে না ডিও মোটাল হবে। কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে যখন আমরা ঠিক এইখানে ইউজ করছি না যে ডি ইজ মোটাল বা অল লেটার অর অল মেন ইজ মোটাল, এটা আমাদের হয়ে গেল কনক্লুশন। এই অবধি আমার ইন্ডাকটিভ ছিল, এইটা যখন সেট হয়ে গেল অল মেন ইজ মোটাল, এ ইজ মোটাল, এ ইজ এ মেন, এ ইজ মোটাল, বি ইজ এ মেন, বি ইজ মোটাল, সি ইজ এ মেন, তখন আমরা ডি ইজ এ মেন, ডি ইজ মোটাল। সেখান থেকে আমরা বলতে পারবো যে ই ইজ এ মেন, সো ই ইজ এ মোটাল। তার মানে একটা রুলস সেট হয়ে গেছে আমার। এই জন্য এখানে বলা হচ্ছে যখন রুলস রেগুলেশন সেট করছি, বুঝতে পারছো, তখন বলা হচ্ছে আমার ডিডাকটিভ অ্যাপ্রোচ, অর্থাৎ এ ট্র্যাডিশনাল টিচিং স্টাইল দ্যাট ইনভলভস ইন প্রেজেন্টিং গ্রামাটিক্যাল স্ট্রাকচার রুলস স্টুডেন্ট ফার্স্ট। প্রথমে স্টুডেন্টকে রুলস রেগুলেশন এটা করাতে হবে, স্টুডেন্ট লার্ন দ্য রুল এন্ড দেন অ্যাপ্লাই ইট বিং ইন্ট্রোডিউসড টু ইট। This approach is teacher-centric and involve providing rules learner with examples following by the activities and practices। তার মানে দুটো জিনিস এখান থেকে আমরা জানলাম, ডিডাকটিভ ল্যাঙ্গুয়েজ যখন লার্নিং করব, ডিডাকটিভ অ্যাপ্রোচে যখন আমরা ল্যাঙ্গুয়েজ লার্নিং করব, সেটা হচ্ছে প্রথমত আমাকে একটা রুলস রেগুলেশন সেট আপ করা হয়েছে, নেক্সট বলে দেওয়া হয়েছে এটা একটা টিচার সেন্ট্রিক অ্যাপ্রোচের কথা। বাট যখন আমরা ইন্ডাকটিভ অ্যাপ্রোচ ইউজ করছি, সেটা এক্সাম্পল সেট করে সেখান থেকে আমরা একটা ইনফার করার চেষ্টা করি, এন্ড ইটস বেসিক্যালি একটা স্টুডেন্টদের দিক থেকে বিশেষ করে বেশি করে বলা হচ্ছে। ক্লিয়ার? 3 নম্বর কোশ্চেন দেখছি আমরা, এ টিচার ইজ প্ল্যানিং টু গিভ ফ্রি রাইটিং টাস্ক টু দ্য লার্নার্স ইন ক্লাস 5 এর মধ্যে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং শুড বি ফোকাসড অফ দ্য মোস্ট বাই দ্য টিচার। একজন টিচার প্ল্যানিং করলো কি করতে, টু গিভ এ ফ্রি রাইটিং টাস্ক টু দ্য লার্নার ইন ক্লাস 5। এখানে বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং শুড বি দ্য ফোকাস, বেস্ট ফোকাস কি করবে, the handwriting of the learner, accuracy of the content, fluency of the content, নাকি both fluency and accuracy of the content। এখানে এই কোশ্চেনটা বোঝার চেষ্টা করো, ফ্রি রাইটিং টাস্ক টু দ্য লার্নার্স, টু প্ল্যানিং গিভ ফ্রি রাইটিং টাস্ক টু দ্য লার্নার, ভালো করে এই জায়গাটাতে বোঝার চেষ্টা করো। আমাদের গ্রুপ আসেনি স্যার, ওয়েট শেয়ার করে দিই। আমাদের গ্রুপ মানে কোন গ্রুপে? আমি তো সব গ্রুপেই দিয়েছি। সো 3 নম্বর কোশ্চেনে আমরা অ্যান্সার দেখে নিব, ফ্লুয়েন্সি অফ দ্য কন্টেন্ট। যেটা দিয়েছে রাইটিং টাস্কটা না, সেটার কি দরকার বলতো, ফ্লুয়েন্সি অফ দ্য কন্টেন্ট, মানে কন্টেন্টের ফ্লুয়েন্টটা কতটা। কারণ ওখানে কি করতে দিয়েছে, এ টিচার ইজ প্ল্যানিং টু গিভ এ ফ্রি রাইটিং টাস্ক ইন ক্লাস, তাহলে হুইচ অফ দ্য ফলোইং শুড বি ফোকাস মোস্ট বাই দ্য টিচার। এখানে কি ফোকাস করবে না, কন্টেন্টের যে ফ্লুয়েন্সিটা, সেই ফ্লুয়েন্সিটা চেষ্টা করবে। কেন, এখানে দেখো, এবার আমরা একটু দেখে নিচ্ছি, দ্য কন্টেন্ট ফ্লুয়েন্সি দি মিনস the pertains to the smooth and coherent
এক্সপ্রেশন অফ আইডিয়াস ইন রাইটিং এর ক্ষেত্রে যখন আমরা স্মুথ এবং কোহেরেন্ট এক্সপ্রেশনের কথা দেখছি, তখন এটা হচ্ছে আমাকে কন্টেন্ট ফ্লুয়েন্সির কথা বলছে। টিচার শুড মোটিভেট স্টুডেন্ট টু কনভে দেয়ার থট উইথাউট এক্সেসিভ কনসার্ন অন মাইনর এরর্স। মাইনর এরর্সের দিকে কনসার্ন না দিয়ে কি করতে হবে আমাকে, না উইথাউট আমাকে ওই বিষয়টাকে কন্টেন্টের উপর ফ্লুয়েন্সি দিতে হবে। প্রায়োরিটাইজিং ফ্লুয়েন্সি এনেবল স্টুডেন্ট টু পার্টিসিপেট ট্রান্সলেটিং দেয়ার আইডিয়াস ইনটু রিটেন ওয়ার্ডস, অর্থাৎ তাদের আইডিয়াটাকে কি করতে হবে এখানে রিটেন ওয়ার্ডে করতে হবে। এন্ড ফস্টারিং ক্রিয়েটিভলি এন্ড রিফাইনিং দেয়ার রাইটিং এবিলিটিস, অর্থাৎ বিশেষ করে এটা রাইটিং এবিলিটির ক্ষেত্রে এখানে বলা হচ্ছে যেটা ফ্লুয়েন্সি অফ দ্য কন্টেন্ট, আমি কন্টেন্টটা কতটা ফ্লুয়েন্সি রাইটিং টাচ দিচ্ছি। এখানকার যখন কন্টেন্ট একুরেসির কথা বলা হচ্ছে, যে একুরেসি হল সিগনিফিকেন্স কতটা, একুরেসি ইজ ইকুয়ালি প্যারামাউন্ট তার কতটা সেট। স্টুডেন্ট শুড বি ডাইরেক্টেড এমপ্লয়ি প্রপার গ্রামার, ভোকাবুলারি, পাংচুয়েশন, এগুলো যখন ঠিক করছে তখন বলা হচ্ছে কন্টেন্টের একুরেসি কতটা। বাট এখানে এগুলো বিষয় দেওয়া হয়নি, এখানে দেওয়া হয়েছিল যে তুমি একটা কি করবে, জাস্ট রাইটিং টাস্ক করবে এবং সেই টাস্কের ক্ষেত্রে ফ্লুয়েন্সি অফ দ্য কন্টেন্টটা এই ক্ষেত্রে বেশি প্রভাব করবে। যখন বলে দেওয়া হতো যে তুমি একুরেটলি লিখবে, সেটাকে একুরেসি মানে সেটাকে একুরেটলি লিখবে, তোমার ভোকাবুলারি এবং পাংচুয়েশন সবগুলোকে ইউজ করতে হবে, তাহলে সেক্ষেত্রে আমার কি বলা হয়েছিল, সেক্ষেত্রে আমার হতো কন্টেন্ট একুরেসি। ক্লিয়ার? আর যদি বলা হতো যে তুমি রাইটিং করো, বাট রাইটিং করার সাথে সাথে তোমাকে কি করতে হবে, ভোকাবুলারি, পাংচুয়েশন এজ ওয়েল এজ তোমার যে রাইটিং এবিলিটি, হ্যাঁ সেই রাইটিং এবিলিটিটাকে ফ্লুয়েন্ট করা, তখন আমার দুটোই হতো বোথ কন্টেন্ট ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্ট, কন্টেন্ট ফ্লুয়েন্সি এন্ড কন্টেন্ট একুরেসি। ক্লিয়ার? দ্বিতীয় বলা হচ্ছে যে টপ ডাউন মিনস, এটাকে বলা হচ্ছে টপ থেকে ডাউন মিনস অ্যাটেইন টু ওভারঅল মিনিংস। হোয়াট ডাজ বটম আপ মিন? টপ ডাউন মিনস বলে দেওয়া হয়েছে অ্যাটেইন টু ওভারঅল মিনিং, ওর দিক থেকে নিজের মিনিংটাকে। তাহলে হোয়াট ডাজ বটম আপ মিন? বটম আপ মিন বলতে কি বোঝায়, যে ফোকাস অন আস্কিং শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, নাকি ফোকাস অন গিস্ট অফ দ্য টেক্সট এন্ড অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস, নাকি ফোকাস অন প্রি রিডিং, নাকি ফোকাস অন ওয়ার্ডস ফ্রেস অফ দ্য টেক্সট, কার উপর গুরুত্ব দেওয়া? অর্থাৎ বটম আপ অ্যাপ্রোচেতে কি কি করা হয়, যখন আমরা চারের অ্যান্সার দাও। কেউ বলছে বি, কেউ বলছে ডি। সো অ্যান্সারটা আমরা দেখে নিচ্ছি, অবশ্যই অ্যান্সার এখানে ডি বলা হচ্ছে। এখানে যখন তোমার বটম আপ অ্যাপ্রোচ বলবে, দ্যাট মিন্স তোমাকে ফোকাস অন ওয়ার্ডস এন্ড ফ্রেস অফ দ্য টেক্সট। বটম আপ অ্যাপ্রোচে কি ফোকাস করা হয়, ডেভেলপিং বেসিক স্কিল লাইক ম্যাচিং সাউন্ডস, লেটার্স এন্ড সিলেবাস এন্ড ওয়ার্ডস, এটার ক্ষেত্রে যখন ফ্রেস এবং ওয়ার্ড টোটালটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। বা টপ ডাউন অ্যাপ্রোচে কি করা হয়, এখানে বেসড অন দ্য রিডার প্রায়র নলেজ টু কম্প্রিহেন্ড দ্য রিটেন টেক্সট। যে টপ ডাউন অ্যাপ্রোচে উপর থেকে আপার লেভেলে এখানে করা হয়, এখানে হাই লেভেল টাস্ক, হাই লেভেল প্ল্যানিং করা হচ্ছে, ডিসিশন মেকিং করা হচ্ছে। আর বটম আপ অ্যাপ্রোচ প্রায়োরিটাইজ কি করে, বটম আপ অ্যাপ্রোচে প্রায়োরিটাইজ করা হয় দ্য এক্সিকিউশন অফ ইন্ডিভিজুয়াল টাস্ক এন্ড ডেভেলপমেন্ট অফ ডিটেইল নলেজ। তাহলে ডিটেইল নলেজ এখানে ফোকাস করা হচ্ছে, এই জন্য বলা হচ্ছে যে ওয়ার্ডস এন্ড ফ্রেস অফ দ্য টেক্সট, নট প্রি-রিডিং, নট অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস, টেক্সট গিস্ট টেক্সট অফ দ্য টেক্সট নয়, শর্ট অ্যান্সার টাইপ নয়, ওয়ার্ডস এবং ফ্রেসের উপর যখন গুরুত্ব প্রদান করা হচ্ছে, সেটা আমাকে বটম আপের ক্ষেত্রে বলা হচ্ছে। 5 নম্বর কোশ্চেন, হুইচ অ্যামং দিস প্রাইমারি রেসপন্সিবিলিটি অফ এ ল্যাঙ্গুয়েজ টিচারের ক্ষেত্রে এটা কোনটা সবথেকে প্রাইমারি রেসপন্সিবিলিটি, এখানে তোমাদের বলো, অ্যান্সার বলো, প্রাইমারি রেসপন্সিবিলিটিস ইন হুইচ অফ দিস। ক্লিয়ার? বলো 5 নম্বর কোশ্চেন অ্যান্সার দাও। সো আমাদের 5 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে কি বলতো, অবশ্যই আইডেন্টিফাইং দ্য লার্নার্স কমিউনিকেটিভ নিডস। কেন বলতো, প্রাইমারি ফোকাস অর্থাৎ তারা ইনস্ট্রাক্টিং দ্য লার্নার্স, ঠিক আছে, সিলেক্টিং সুইটেবল কন্টেন্ট ফর টিচিং, গ্রুপিং লার্নার্স। প্রথমে আমাকে কি করা দরকার, একটা নিডসটা, রেসপন্সিবিলিটি অফ টিচার, ল্যাঙ্গুয়েজ টিচার কমিউনিকেশন কেমন করবে, সেই নিডসটা কেমন আছে, আইডেন্টিফাই দ্য লার্নার কমিউনিকেটিভ নিডস, কতটা আছে তার কমিউনিকেশন করার। প্রাইমারি রেসপন্সিবিলিটি টিচারের ক্ষেত্রে, ল্যাঙ্গুয়েজ টিচারের ক্ষেত্রে এটাই রেসপন্সিবিলিটি, এগুলো আছে। বাট প্রাইমারি রেসপন্সিবিলিটি যদি আমরা দেখতে চাই, তাহলে অবশ্যই এটা হবে মাস্ট টু কি হবে, যে আইডেন্টিফাইং দ্য লার্নার কমিউনিকেটিভ নিডস। ক্লিয়ার? খুব ভালো অ্যান্সার দিচ্ছ তোমরা।
আশা করি সবার পরীক্ষা ভালো হবে। এ ইয়ং চাইল্ড পিকস আপ এ বুক, holds it right side up and turns the pages. These activities demonstrate, মানে একদম রাইট সাইডে আপ করেছে, টার্নস দ্য পেজ করার চেষ্টা করছে। তাহলে এই যে স্কিলটা, এটা বলা হয় ইমার্জেন্ট সলিউশন স্কিল, ইমার্জেন্ট লিটারেসি স্কিল, ইমার্জেন্ট কারিকুলাম, ইমার্জেন্ট প্রপার্টিস। এটাকে কি বলা হয়, এই সিচুয়েশনটাকে কি বলা হয়? 7 নম্বর কোশ্চেন অ্যান্সার করুন। ছয় নম্বর কোশ্চেন অ্যান্সার, সরি, এবার 6 নম্বর কোশ্চেন যদি অ্যান্সার দেখি, এটা এমার্জেন্ট লিটারেসি স্কিল। যখন এই ইয়ং চাইল্ড পিকস আপে বুক করলো, হলস দি রাইট ভাবে করলো, রাইট সাইড আপ করলো, রাইট সাইড আপ করে কি করছে এন্ড আপ টার্নস টু দ্য পেজ, দিস অ্যাক্টিভিটি নট সলিউশন স্কিল, কোনো কিছু সলিউশন করছে না, কারিকুলামের কোনো কিছু করছে না, ইমার্জেন্ট প্রপার্টিসও না, ইটস এ লিটারেসি স্কিল। কি স্কিল? এটা লিটারেসি। লেখা দেখো, দুটো ডিফারেন্স দেখো, একটা হচ্ছে আমি নর্মালি ভাবে এই লিটারেসি শব্দ মনে পড়ছে, একটা হচ্ছে লিটারেট পিপল, দুটো বলা হয়, একটা হচ্ছে লিটারেট পিপল আর একটা হচ্ছে এডুকেটেড পিপল। লিটারেট পিপল এন্ড এডুকেটেড পিপল, বলো দুটোর মধ্যে ডিফারেন্স আছে। আমরা অনেক সময় বলি স্বাক্ষর এন্ড শিক্ষিত, দুটার মধ্যে বহু ডিফারেন্স আছে। স্বাক্ষর, শিক্ষিত, যারা পড়তে জানে তাদের স্বাক্ষর, আর যারা শিক্ষিত তারা কি ধরনের, তাদের নট অনলি দ্য চেঞ্জ অফ লিটারেসি স্কিল নয়, তাদের যে বিহেভিয়ার, সেই বিহেভিয়ারটার মধ্যেও তার কি আছে, সঠিক বিহেভিয়ার যেটাকে বলা হয় অ্যাকচুয়ালি এডুকেশন গ্রহণ করার পর যেটা, ওই জন্য এডুকেটেড পারসন। লিটারেসি সবাই যেতে পারে, লিটারেট, উই অল আর লিটারেট, বাট আশা করি সবাই এডুকেটেড। নেক্সট কোশ্চিন, রিড দ্য ফলোইং স্টেটমেন্টস এন্ড চুজ দ্য কারেক্ট অ্যান্সার। অ্যাসারশন এন্ড রিজন, এখানকার ক্ষেত্রে প্রথমে দুটো চেষ্টা করবে কি, দুটো স্টেটমেন্ট আগে দেখার চেষ্টা করবে, দুটো স্টেটমেন্ট ট্রু নাকি ফলস। লার্নার্স acquire language since they are genetically predisposed to do so. কোয়ারেল, সম্ভবত এই এসকিউ এর অর্থটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না, বাট এটা একটা অর্থ আছে, সিকোয়েন্স and to do predisposed to the sequence and then environment does not play any role it. The learner centric classroom environment has a great impact on language acquisition এর ক্ষেত্রে গ্রেট ইম্প্যাক্ট পাচ্ছে। এর দুটোর মধ্যে কোনটি সঠিক নয় নাকি কোনটি, এই কোশ্চেন গুলো করার সময় কেমন ভাবে করবে, প্রথমে এই দুটো পড়বে, যদি দুটো সঠিক থাকে তখন এটা দেখার চেষ্টা করবে যে এটার কারণে কি এটা হয়, বা এটার ফলে কি এটা। The learner centric classroom environment has a great impact of language acquisition, আচ্ছা লার্নার অ্যাকুয়ার্স ল্যাঙ্গুয়েজ সিন্স, কারণ লার্নার সেন্ট্রিক অ্যাপ্রোচের ক্ষেত্রে এটা, এই রকম করে দুটোকে কার্যকারণ সম্পর্ক, মানে এর ফলে এটা হয়, এটা দেখার চেষ্টা করো, এর মধ্যে কোনটা অ্যান্সার হবে। দুটোই সঠিক, দুটোই ভুল, একটা সঠিক একটা ভুল, দুটোই সঠিক আছে, তার এক্সপ্লেনেশন ভুল আছে, নাকি কোন নাম্বার অপশন? পারলাম না, ঠিক আছে, অ্যান্সার দেখে নিচ্ছি। অবশ্যই এ ইজ ফলস বাট আর ইজ ট্রু। Learners acquire language since they are genetically predisposed to do sequence and environment does not play any role. অবশ্যই environment role play করে, but learner centric এটা wrong answer, no does not play any role বলা হচ্ছে, but play করে। The learner centric classroom environment has a great impact on language, অবশ্যই learner centric যদি হয় তাহলে তাদের মধ্যে কমিউনিকেশন করবে, সো কমিউনিকেশন করার ফলে কি হবে না, তাদের মধ্যে কি হবে, তাদের উদ্ধার করতে পারছি না, দেখো উদ্ধার তো করতেই হবে, না হলে তো পরীক্ষা, বুঝতেই পারছো। তো এটার ক্ষেত্রে গ্রেট ইম্প্যাক্ট ফলে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের ক্ষেত্রে। 8 নাম্বার কোশ্চেন, এ ওয়ে টু টিচ রিডিং দ্যাট এমফেসাইজ আন্ডারস্ট্যান্ডিং দ্য মিনিং অফ ওয়ার্ডস ফ্রম দ্য কনটেক্সট ইন হুইচ দ্য এপিআর ইজ, এটা কি বলা হচ্ছে? এ ওয়ে টু টিচ রিডিং, একটা টিচিং এর রিডিং এর ওয়ে একটা বলা হচ্ছে, দ্যাট কার উপর এমফেসাইজ করে না, আন্ডারস্ট্যান্ডিং দ্য মিনিং অফ ওয়ার্ডস, তার উপর ওয়ার্ডের মিনিংটাকে আন্ডারস্ট্যান্ড করার জন্য, ফ্রম দ্য কনটেক্সট ইন হুইচ দে এপিয়ার, যেটা এপিয়ার হয়ে আছে সেই কনটেক্সট থেকে। তাহলে এই যে অ্যাপ্রোচটা, এটাকে কি বলা হয়, যেখানে আন্ডারস্ট্যান্ডিং করা হয় ওয়ার্ডসকে, রিডিং করা হয়, এ ওয়ে টিচ রিডিং যেটা টিচ রিডিং, হ্যাঁ।
তাহলে এটা স্ট্রাকচারাল অ্যাপ্রোচ, কমিউনিকেটিভ অ্যাপ্রোচ, বটম আপ অ্যাপ্রোচ নাকি হোল ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোচ? এ বি সি। একটু দিয়ে দিবে। তো এটা অবশ্যই দ্য হোল ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোচ, এ ওয়ে টু টিচ রিডিং দ্যাট এমফেসাইজ আন্ডারস্ট্যান্ডিং মিনিং অফ ওয়ার্ডস ফ্রম দ্য কনটেক্সট হুইচ অ্যাপিয়ার। তাহলে এটা হোল ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোচ। এই অ্যাপ্রোচগুলো একটু দেখে নিব। হোল ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোচটা কি বলা হচ্ছে? ইজ এ টিচিং মেথড দ্যাট এমফেসাইজ লার্নিং ওয়ার্ডস এন্ড ফ্রেজেস বাই এনকাউন্টিং দিন এ মিনিংফুল কনটেক্সট। ঠিক আছে, এটা মিনিংফুল কনটেক্সটের ক্ষেত্রে এখানে বলা হচ্ছিল কি রিডিং এমফেসাইজ আন্ডারস্ট্যান্ডিং এর উপর এমফেসাইজ করা হচ্ছে অফ মিনিং ওয়ার্ডস। তার মানে হোল কনটেক্সটে আমরা কি করি, যে মিনিংফুল কনটেক্সটটা আমরা বোঝার চেষ্টা করি, ওয়ার্ডস ফ্রেজটাকে বোঝার চেষ্টা করি। ইন ফোকাসেস অন চিলড্রেন মেকিং সেন্স অফ দ্য স্কিল ইউজ টু রিডিং এন্ড রাইটিং এন্ড এজ এ অপোজ জাস্ট মেমোরাইজিং দ্য লেটার সাউন্ড সিম্বলস। শুধুমাত্র মেমোরাইজিং করা নয়, অপোজ টু দ্য মেমোরাইজিং, সেটাকে আন্ডারস্ট্যান্ড করা, মিনিংফুল কনটেক্সটটাকে বোঝা। স্ট্রাকচারাল অ্যাপ্রোচের ক্ষেত্রে কি করা হয়? এক্সামাইন্স ল্যাঙ্গুয়েজ প্রোডাক্টস সাচ এ সাউন্ডস, মরফোনস, ওয়ার্ডস, সেন্টেন্সেস এন্ড ভোকাবুলারি, এগুলো করা হয়। ইট ফোকাসেস অন দ্য লার্নার মাস্টারিং দ্য প্যাটার্নস অফ দ্য সেন্টেন্স। তার মানে স্ট্রাকচারাল অ্যাপ্রোচের ক্ষেত্রে আমার কি করা হয়, যে টিচিং এর যে অ্যাপ্রোচ, সেই অ্যাপ্রোচের ক্ষেত্রে, স্ট্রাকচারাল অ্যাপ্রোচের ক্ষেত্রে শুধু মাস্টারি দ্যাট মিন্স বিষয়টার উপর কতটা তার মানে কন্টেন্টের উপর কতটা মাস্টারি আছে, বুঝতে পারলে, কতটা নলেজ আছে এটার উপর। কিন্তু হোল অ্যাপ্রোচের ক্ষেত্রে কি করা হয়, মিনিং টোটাল আন্ডারস্ট্যান্ড করাটা বোঝা হয়। ক্লিয়ার? কমিউনিকেটিভ অ্যাপ্রোচের ক্ষেত্রে কি করানো হচ্ছে? এমফেসাইজ দ্য ইন্টারাকশন অফ প্রবলেম সলভিং বোথ means the ultimate goal of learning in English. It is based on the idea that learning language successfully comes through having communicate and real meaning. Communication এর উপর বিশেষ করে গুরুত্ব আরোপ করা হয়, interaction, problem solving এর উপর। Bottom up approach এর ক্ষেত্রে কি করা হয়? Works by starting individual components and building up the larger system. নিচের থেকে ছোট 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 করে উপরে ওঠা এবং সেটাকে লার্জার সিস্টেমে ইউজ করা, and characterize the breaking down a large problem project into smaller and ম্যানেজেবল টাস্ক। একটা বড় টাস্ককে কি করা হয়, ছোট ছোট করে ব্রেকিং করে সেটাকে বোঝানোর চেষ্টা করা হয়। এটা হচ্ছে আমার এই যে চারটা টিচিং এর অ্যাপ্রোচ। 9 নাম্বার কোশ্চেন। আচ্ছা, 9 নাম্বার কোশ্চেন এটা দেখো, এক্সপ্লেনেশনটা ভুল করে এখানে দিয়েছি। দ্য এবিলিটি টু থিঙ্ক, টক অ্যাবাউট ল্যাঙ্গুয়েজেস, the ability to think and talk about languages is metacognitive capability, phonological awareness, proficiency and emergent literacy। এটার মধ্যে কোনটা অ্যান্সার হবে বলো? ভুল ভুল সব ভুল হচ্ছে। গান আছে না একটা, ভুল সবই ভুল, লাইনটাই লিখে দিতে পারতে তাহলে ভালো হতো। আমি তো সংসারে ব্যস্ত। তোমার এই গান গাওয়া উচিত, আমি বন্দি গারাগারি, ছিল না? ওটা ব্যাপার না, সংসারে ব্যস্ত আছো কিন্তু তার ঊর্ধ্ব থেকেও তুমি তোমার পড়াশোনা চালিয়ে যাচ্ছ, এটাই অনেক, এবং এটাই চাই। তো অ্যান্সার অবশ্যই অ্যান্সার হবে আমার, এটাকে কি বলা হয়, যখন আমি গতকালকে বলেছিলাম কেন এটাতে মেটা এ অ্যান্সার হবে কেন, মেটা লিঙ্গুইস্টিক এবিলিটি, যখন এবিলিটি টু থিঙ্ক এন্ড টক অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ। আমি কালকে বলেছিলাম কগনিশন, মেটা কগনিশন মিন কগনিশন অ্যাবাউট কগনিশন, মেটা লিঙ্গুইস্টিক দ্যাট মিনস লিঙ্গুইস্টিক টক, থিঙ্ক এন্ড টক অ্যাবাউট দ্য ল্যাঙ্গুয়েজ, শব্দটা ক্লিয়ারলি বলে দেওয়া আছে। থিঙ্ক এন্ড টক অ্যাবাউট ল্যাঙ্গুয়েজের সম্পর্কে যখন আমি বলবো, মেটা কমিউনিকেশন, মেটা কালচারাল, যখন কালচার সম্পর্কে আমরা স্টাডি করছি তখন মেটা কালচারাল, বুঝতে পারলাম, কালচারের সম্পর্কে আমরা কালচার নিয়ে স্টাডি জানছি, এটা হচ্ছে আমার মেটা কগনিটিভ এবিলিটি। আর এই যে মেটা লিঙ্গুইস্টিক অ্যাওয়ারনেসটা, ঠিক আছে, এই অ্যাওয়ারনেস টু এবিলিটি টু ডু থিঙ্ক এন্ড টক অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ ইটস নেচার, ইট ইনভলভস কানেক্টিং সাউন্ডস ওয়ার্ডস ইনটু লেটার্স, কি করা, আন্ডারস্ট্যান্ডিং দ্য ম্যাপিং প্রিন্সিপাল বিটুইন সাউন্ডস এন্ড মিনিং। এই সাউন্ডস এবং মিনিং, তার মানে আমি কি জানার চেষ্টা করছি, না আমি ল্যাঙ্গুয়েজ সম্পর্কেই, ল্যাঙ্গুয়েজটা কেমন করে শিখবো এই সম্পর্কে জানার চেষ্টা করছি। ল্যাঙ্গুয়েজ যখন শিখবো তার সাউন্ড মিনিং কেমন হবে, রিকগনাইজিং দ্য রাইটিং ফ্রম আদার এন্ড ভিজুয়াল মার্কস, রিফ্লেক্টিং দ্য নেচার অফ ল্যাঙ্গুয়েজ, ইটস রুলস, কনভেনশন, এগুলো আন্ডারস্ট্যান্ডিং দ্য রুলস এন্ড স্ট্রাকচার দ্যাট গভর্ন দ্য ল্যাঙ্গুয়েজের বিষয় সম্পর্কেই আমরা জানার চেষ্টা করছি। ইট ইজ কল্ড মেটা লিঙ্গুইস্টিক
It is called meta-linguistic ability. Clear? এবার নেক্সট কোশ্চিন, a mother, 10 number, a mother asks to the class teacher of class 2 year how it was possible for her child to sometimes say things that she had never heard any adults or sibling. অর্থাৎ এমন কিছু কথা বলল তার ছেলে, আর চাইল্ড বলল, কি বলল, একটা ক্লাস 2 এর টিচারকে ক্লাস 2 এর কে পড়াচ্ছে বা তাকে টিচার জিজ্ঞেস করানো হলো যে কিছু কিছু কথা এমন বলছে যেটা সে অন্য কারো কাছ থেকে শুনেনি। হাউ ইট ইজ পসিবল, এটা অন্য কাছ থেকে শুনেনি কিন্তু কি করে বলছে। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ অ্যাপ্রোপ্রিয়েট, এপিটি মিনস অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার টু দ্য কোশ্চেন। এখানকার এই যে সিচুয়েশনটা বলে দেওয়া আছে এটার মধ্যে এখানকার অ্যাপ্রোপ্রিয়েট কোনটা, ল্যাঙ্গুয়েজ সম্পর্কে, যে ল্যাঙ্গুয়েজটা সে কখনো শুনিনি সেই ল্যাঙ্গুয়েজটা সে বলছে। থ্যাংক ইউ মানব পোয়েম। স্যার পারছি না, বড় লাইন দেখে করলাম, বিষয় সেটা না, বিষয়ের যত কোশ্চিন বড় হবে কোশ্চিনটা ভালো করে পড়লে উত্তরটা তত সহজ হবে। অ্যান্সার করো, অ্যান্সার করো, বড় লাইন বলে আমার কিছু নয়। এখানে সিচুয়েশনটা বলে দেওয়া আছে যে বাচ্চা তার এই কথা শুনিনি কোনো সিবলিং এর কাছ থেকে বা তার বড়দের কাছ থেকে, বাট তারপরেও সে বলছে হাউ ইট ইজ পসিবল। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এর অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার টু দ্য কোশ্চেন, এর কোশ্চেনের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কি হবে, একটা কোশ্চেন জিজ্ঞাসা করছে তাহলে এর অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কি দিবে। 4টা অপশন দেওয়া আছে তার মধ্যে দেখো অ্যান্সার এটা হচ্ছে সি, ওটা 3 নাম্বার, দ্য হিউম্যান ব্রেন ইজ ইনেটলি ওয়্যার্ড টু লার্ন ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ দেখো এ মাদার আস্কস টিচার, এই সিচুয়েশনটা যখন বললো তো বলছে এস পার কনস্ট্রাকটিভ অ্যাপ্রোচ চিলড্রেন ক্যান ইনভেন্ট নিউ নলেজ। নো। চিলড্রেন লার্ন ল্যাঙ্গুয়েজ অনলি বাই ইমিটেটিং অ্যাডাল্টস। নো। শুধুমাত্র ওদের কাছ থেকে করে। এ চাইল্ড লার্নস হোয়েন পিউস রিইনফোর্স দ্য ডেভেলপমেন্ট অফ চাইল্ডস ইন ল্যাঙ্গুয়েজ। নট। আমাদের যে হিউম্যান ব্রেন আছে সেই হিউম্যান ব্রেন ওয়ার্ডগুলোকে কি করে কানেক্ট করে ওয়ার্ডলি, একটা তার জড়ার মতো। আমরা কখনো কখনো তার ছেড়া বলি না, কেউ যদি উল্টাপাল্টা কোনো কথা বলে তার ছেড়া বলি না, তো আমাদের তার ছেড়া দ্যাট মিনস বলা হচ্ছে তোমার ওয়ার্ড টু লার্ন ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ হিউম্যান ব্রেন ইজ ইনেটলি ওয়ার্ড টু লার্ন ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ আমরা ওয়ার্ডগুলোকে শুনি বাট সেই ওয়ার্ডগুলো থেকে আমরা কি করি কমিউনিকেশন। দেখো প্রত্যেকটা ওয়ার্ডগুলোকে শুনি, এটা একটা কমিউনিকেশন করার চেষ্টা করি। তার মানে কি একটা নর্মালি ভাবে সিস্টেমেটিকলি যদি দেখি তাহলে সেটা মানে একটা কানেকশনের মতো হচ্ছে কি না, তাহলে এই জিনিসটাই বলা হচ্ছে। 11 number question, a technique used to facilitate early literacy which involves an adult and a child looking at a book together while the adult asks question and encourages a dialogue following the switching role so that the child asks question to the adults. It is called storytelling, model reading নাকি shared reading নাকি dialogue reading, কি বলা হচ্ছে। সিচুয়েশনটা পড়ে বোঝার চেষ্টা করো যে এখানে এটাই বলা হচ্ছে যে এটা টেকনিক যেটা ইউজ করা হয় টু ফেসিলিটেট আর্লি লিটারেসির ক্ষেত্রে, হুইচ ইনভলভস অ্যান অ্যাডাল্ট এন্ড এ চাইল্ড লুকিং এট এ বুক টুগেদার, একসঙ্গে, হোয়াইল দ্য অ্যাডাল্টস আস্ক কোশ্চেন এন্ড এনকারেজ এ ডায়লগ। অ্যাডাল্ট কি করলো যে তার থেকে বসে ছিল, সে বললো জিজ্ঞেস করলো, এনকারেজ করতে করলো কি এটা ডায়লগ ফলোড বাই সুইচিং রোলস, মানে একটা রোল হিসাবে, মানে আমি বড় তাহলে ওই হিসাবে আমি কি করব আস্ক করছি, সো দ্যাট দ্য চাইল্ড আস্ক কোশ্চেন টু দ্য অ্যাডাল্ট, মানে এমন ভাবে তার সামনে তুলে ধরলো যে সে যেন কি করে একটা কোশ্চেন আস্ক করে। তাহলে এই যে এটা মেথডটাকে কি বলা হচ্ছে, মডেল রিডিং, শেয়ার্ড রিডিং, ডায়লগ রিডিং নাকি স্টোরি টেলিং। শেয়ার্ড রিডিং ব্যাপারটা বোঝার চেষ্টা করো যে সে কোশ্চেন আস্ক করতে চাইছে, যে সে কোশ্চেন আস্ক করে, আস্ক যখন করছে মানে জিজ্ঞাসা করছে, তাহলে জিজ্ঞাসা কি দিয়ে করবে বোঝার চেষ্টা করো, জিজ্ঞাসা কি দিয়ে করার চেষ্টা করবে, যেটা জিজ্ঞাসা করবে সেটা কি। অবশ্যই এটা ডায়ালগিক রিডিং,
বললাম জিজ্ঞাসা করার চেষ্টা করছে, হুইচ ইনভলভস এটা, মানে ও যেন জিজ্ঞাসা করে মানে কি, ডায়লগ করবে। প্যাটার্নিং করছে না, মডেল রিডিং করছে না, স্টোরি টেলিং নট। স্টোরি টেলিং মানে আমি একটা পড়াচ্ছি, সেটা পড়ানো কিন্তু একটা স্টোরির মাধ্যম দিয়ে পড়াচ্ছি, কোন স্টোরি টেলিং। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন বলা হচ্ছে, এ টিচার ক্যান ডেভেলপ দ্য লিসেনিং স্কিল অফ ল্যাঙ্গুয়েজ লার্নার্স বাই, এ টিচার ক্যান ডেভেলপ করতে পারে দ্য লিসেনিং স্কিল অফ ল্যাঙ্গুয়েজ লার্নার্স। একটা টিচার ল্যাঙ্গুয়েজ স্কিলটাকে ডেভেলপ করতে পারে কার? অফ ল্যাঙ্গুয়েজ লার্নার্সের। কিসের দ্বারা? বাই কার দ্বারা? মেকিং দ্য লার্নার্স লিসেন টু এভরিথিং হেয়ার প্যাসিভলি, এখানে দেখো প্যাসিভলি দেওয়া আছে। স্পিকিং কন্টিনিউয়াসলি টু লার্নার্স বোথ উইদিন দ্য ক্লাসরুম এন্ড আউটসাইড। কথা বলা বোথ একদম মানে ক্লাসরুমের ভিতরে এবং ক্লাসরুমের বাইরে কন্টিনিউয়াসলি স্পিক করা। ফোকাসিং অনলি দ্য লিসেনিং স্কিল উইথাউট অ্যাসোসিয়েটিং দেম উইথ আদার ল্যাঙ্গুয়েজ স্কিল or creating opportunities for learners to listen a variety of language sources and people and engaging in other listening activities. এই চারটার মধ্যে অপশন কোনটা? দুজনেই প্লে করছে, ইটস আ ডায়ালগিক রিডিং। ইয়েস, ক্রিয়েটিং অপরচুনিটিস। 12 নম্বর কোশ্চেন অ্যান্সার দাও। অবশ্যই দিয়ে দিয়েছে অনেক অ্যান্সার। এবার দেখে নিচ্ছি আমরা। অবশ্যই এখানে কি করছে বলছে, যখন তখন টিচার ডেভেলপ করতে চাইছে, তার মানে তাকে একটা অপরচুনিটিস করতে হবে। ক্রিয়েটিং অপরচুনিটিস কাদের জন্য? ফর লার্নার্স টু লিসেন এ ভ্যারাইটি অফ ল্যাঙ্গুয়েজ সোর্সেস থেকে শোনো, অ্যান্ড পিপল অন্য লোকের কাছ থেকে, অ্যান্ড এঙ্গেজিং টু আদার লিসেনিং অ্যাক্টিভিটিসের সঙ্গে তুমি এঙ্গেজ করে দাও। মেকিং স্টুডেন্ট লিসেন টু এভরিথিং হেয়ার প্যাসিভলি, শোনো বাট শুনবে প্যাসিভলি, অ্যাক্টিভলি নয়। স্পিকিং কন্টিনিউয়াসলি টু হেয়ার বোথ উইদিন দ্য এডুকেশন, ক্লাসরুমেও কথা বলবে এবং আউটসাইডেও খালি কোথায় বলবে না ক্লাস করবে। ফোকাসিং অনলি লিসেনিং স্কিল উইদাউট অ্যাসোসিয়েটিং দেম টু আদার ল্যাঙ্গুয়েজ, অবশ্যই আমার তার আদার ল্যাঙ্গুয়েজ সঙ্গে অ্যাসোসিয়েট করতে হবে, এইভাবেই তাকে ডেভেলপ করতে পারবো। বুঝতে পারলেন? আমাদের কারণ ডেভেলপমেন্ট আমাদের একটা দিক থেকে হচ্ছে না, বহু দিক থেকে। 13 নম্বর কোশ্চেন আজকে, রিড দ্য ফলোইং স্টেটমেন্টস এন্ড চুজ দ্য কারেক্ট অপশন। Accuracy in language is most important at primary level. দেখো অ্যাসারশন ডিজাইন দেওয়া আছে, প্রথমে লাইন দুটো চেষ্টা করো, লাইন দুটো সঠিক আছে কিনা, তাহলে লাইন দুটো দেখা। Accuracy in a language is most important in primary level, মানে প্রাইমারি লেভেলে কি অ্যাকুরেসিটা প্রয়োজন, মানে মোস্ট ইম্পর্টেন্ট বলা হচ্ছে এখানে। বাট গ্রামার ইজ এন ইন্টেগ্রাল পার্ট অফ প্রাইমারি কারিকুলাম। দুটোর মধ্যে এবার বলো এই দুটোই কি সঠিক? যদি দুটোই সঠিক হলো, তাহলে এই যে অ্যাসারশনটা দেওয়া আছে, অ্যাকুরেসি ইন ল্যাঙ্গুয়েজ ইজ মোস্ট ইম্পর্টেন্ট প্রাইমারি লেভেল বিকজ গ্রামার ইজ ইন্টিগ্রাল পার্ট অফ প্রাইমারি এডুকেশন, এখানে বিকজ লাগিয়ে দেখার চেষ্টা করবে, তাহলে বুঝতে পারবে যে এটা কি এর কারণ হয় কিনা। কোশ্চেনটা ঠিক এরকমই এগুলো, যে আমি এইভাবে ধরতে পারি যে মাছ জল ছাড়া বাঁচে না, কারণ মাছ জলেই বসবাস করে। এই ধরনের কারণ মাছ জলেই বসবাস করে, এইরকম করে তোমাকে বুঝতে হবে যে এর কারণে এটা হচ্ছে। সো অ্যান্সার দেওয়া আছে ডি, অপরচুনিটিস কিওয়ার্ড। 13 কোশ্চেন অ্যান্সার দিয়ে দাও। তো অ্যান্সার আমার অবশ্যই এ ইজ ফলস বাট আর ইজ ট্রু, মানে অ্যাসারশন ইজ ফলস বাট রিজন ইজ। দেখো প্রাইমারি লেভেলের ক্ষেত্রে একুরেসি একুরেসি হচ্ছে আমার হায়ার লেভেলের ক্ষেত্রে, বুঝতে পারলে? কারণ একুরেসি ওই বয়সে ওরা করতে পারে না, সঠিকতা। দেখো প্রাইমারি লেভেলে তারা সঠিকতা করতে পারবে না, তারা ইনিশিয়াল লেভেল তাদের লার্নিং করছে শুধুমাত্র, একুরেসির দিক থেকে তাকে ইম্পর্টেন্ট এখানে নয়, বুঝতে পারলে? একুরেসিটা ইম্পর্টেন্ট নয়, তখন গ্রামার শিখছে, কিন্তু সেখানে কি শিখ বলতো, যে গ্রামারের ইন্টিগ্রাল পার্ট অফ প্রাইমারি কারিকুলামের ক্ষেত্রে অবশ্যই একটা ইন্টিগ্রাল পার্ট, প্রাইমারি যেটা আমাদের কারিকুলাম থাকে সেটার ক্ষেত্রে, বুঝতে পারলে? কারণ ওই বয়সে বাচ্চাদের একুরেসির থেকে কি গুরুত্ব প্রদান করা হয় বলতো, না এ ইজ ফলস বাট আর ইজ ট্রু। তখন তো ইনিশিয়াল স্টেজ আছে না, সেই ইনিশিয়াল স্টেজ এটাকে একুরেসিটাকে গুরুত্ব প্রদান করা হয় না। 14 নম্বর কোশ্চেন বলে দেওয়া আছে, theoretical position and beliefs about the nature of language, the nature of language learning and the applicability of both pedagogical setting is, এটাকে কি বলা হচ্ছে, টেকনিক, সিলেবাস, কন্টেন্ট নাকি অ্যাপ্রোচ?
theoretical position and beliefs about the nature of language. The nature of language learning and the applicability of both to pedagogical setting is technique, syllabus, content নাকি approach? Yes. গ্রামার তো 5 থেকে দরকার না, ছোটবেলায় গ্রামারও দেওয়া আছে দেখো প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে। একুরেসি মানে বলা হচ্ছে সঠিকতা, সঠিকতা মানে সঠিকতার কথা বলা হচ্ছে ওখানে। দেখো ওইটুকু বাচ্চা যখন তোমার প্রথম ল্যাঙ্গুয়েজ লার্নিং শিখছে তখন ও সঠিকতার উপর গুরুত্ব থেকে গ্রামারের দিকে প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে, এখানে প্রাইমারি এডুকেশন বাচ্চার দিক থেকে ওটা কি একুরেসির দিক থেকে তাকে শেখার জন্য ওই সময় দেওয়া হয় গুরুত্বটা, বুঝতে পারলে? বাট একুরেসির দিক থেকে এটা না। বাট যখন তোমাকে প্রাইমারি প্রাইমারি কারিকুলামের ক্ষেত্রে দ্বিতীয় লাইনটা বলা হয়েছে যে প্রাইমারি কারিকুলামের ক্ষেত্রে কি বলা হয়, প্রাইমারি কারিকুলাম থেকে ইন্টিগ্রাল পার্ট একটা ল্যাঙ্গুয়েজ লার্নিং, গ্রামার একটা ইন্টিগ্রাল পার্ট, অবশ্যই এটা সঠিক। তো 14 নম্বর কোশ্চেন অ্যান্সার আমরা দেখে নিচ্ছি, অবশ্যই এটা একটা অ্যাপ্রোচ। যে থিওরিটিক্যাল পজিশন এন্ড বিলিভস অ্যাবাউট দ্য নেচার ল্যাঙ্গুয়েজ, দ্য নেচার অফ ল্যাঙ্গুয়েজ learning and the applicability of both pedagogical setting, it is then not technique, syllabus, content, it is then approach. যদি আমরা দেখি an approach এটাকে theoretical position, assumption, thought, notation, belief about the nature of language, যে কেমন হবে ল্যাঙ্গুয়েজ লার্নিং and how both apply to the pedagogical setting. It is axiomatic, meaning it is describe the nature and subject matter to be taught. আর যদি দেখি আমরা approaches are the source of practices and principles of language teaching. অ্যাপ্রোচটা কি? এটা একটা সোর্স। প্র্যাকটিসেস কি অ্যাপ্রোচ আমি শিখবো? In 1963 এডওয়ার্ড অ্যান্থনি identified the 3 levels of conceptualization and organization. কি একটা হচ্ছে অ্যাপ্রোচ, মেথড এন্ড টেকনিক। 1963 তে তিনি এটা কি করেছিলেন? আইডেন্টিফাইড করেছিলেন 3 লেভেলস, কার না? কনসেপচুয়ালাইজেশন এন্ড অর্গানাইজেশনের। কিসের? সেটা একটা অ্যাপ্রোচ, দেন মেথড, দেন টেকনিক, তিনটা। আমি এটা জাস্ট ইনক্লুড করে দিয়েছি, এটা যদিও তোমাদের এসে যায়। হ্যাঁ, সো সবাই সবার কমেন্ট দেখতে পাচ্ছে। 15 নাম্বার কোশ্চিন, ফরমেটিভ ইভালুয়েশন। 4টা অপশন দেওয়া আছে, পড়ে তোমরা করো। এটা আমি বলবো না, পড়ে দিব না। যতবার একুরেসি ওয়ার্ডটা দেখবো তোমার বলে দেওয়ার অর্থ এবং তোমার কথা মাথায় আসবে। অনেক লেটে ঢুকেছো নাকি? না না না, অতটাও লেট না, দিন আরো আছে, চিন্তা করো না। 15 নাম্বার কোশ্চিন, অ্যান্সার কি দিচ্ছ তোমরা সবাই? অবশ্যই 3 নাম্বার অ্যান্সার। 3 নাম্বার অ্যান্সার কি? নট সাবজেক্ট টু টেন্স, হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য টিচিং লার্নিং প্রসেস, এটা না। রিলেটেড টু অনগোয়িং ডেভেলপমেন্ট এন্ড ইমপ্রুভমেন্ট কথাটা হচ্ছে ফরমেটিভ ইভালুয়েশনের মধ্যে আমরা এটাই দেখার চেষ্টা করবো, অর্থাৎ কতটা ইমপ্রুভমেন্ট হচ্ছে, কতটা কি হচ্ছে, বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ, শীতে লক লাগিয়ে দাও, শীতে লক লাগিয়ে দাও, ব্যাস। তো চলো, ক্লাস তাহলে শেষ? না না, ক্লাস শেষ নয়, আরো আছে। কালকে আমরা মনে আছে 10 নাম্বার কোশ্চেন করেছিলাম, আমি বলেছিলাম 7টা কোশ্চেন ছিল। আজকে এই কোশ্চেনগুলো করবো, বাকি যে কোশ্চেনগুলো ছিল 11 নাম্বার কোশ্চেন থেকে, সেই কোশ্চেনগুলো বলো এবার। 11 নাম্বার কোশ্চেন বাকি থেকে। সো 11 নাম্বার কোশ্চেন এখানে কি বলা হচ্ছে? এ টিচার সিলেক্টেড এ টেক্সট ফ্রম নিউজ পেপার and dropped every 5th word and asked the learners to supply the missing words. What is the test known as? অ্যান্সার কি হচ্ছে বলো? বলা হচ্ছে ক্লোজ টেস্ট। বাহ, অ্যান্সার তোমরা তো খুবই সুন্দরই পারছো। অবশ্যই এটাকে বলা হয় একটা ক্লোজ টেস্ট। এখানে কি করা হয় জানো? যখন তোমাকে ফিল আপ করতে বলছে, বুঝতে পারছো? এখানে বিশেষ করে তোমাকে ফিল আপ করতে বলা, এটা ওয়ান টাইপ অফ টেস্ট, একটা এক্সারসাইজ,
এটা একটা ক্লোজ টেস্ট, একটা এক্সারসাইজ ইজ এন টেস্ট অ্যাসেসমেন্ট করা হয়, যে টেক্সটটা দেওয়া হচ্ছে এবং পার্টিসিপেন্ট যারা আছে তাদেরকে সেটাকে মাসটাকে পোর্শনটাকে ফিল আপ করতে বলছে, ফিল করতে বলা হচ্ছে, বুঝতে পারলে? তো এটাই বলা হচ্ছে এখানে এ ক্লোজ টেস্ট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস নয়, এ ক্লোজ টেস্ট বলা হয়। মাল্টিলিঙ্গুয়ালিজম ইজ এ স্ট্র্যাটেজি, ইজ মাল্টিলিঙ্গুয়ালিজম, ঠিক আছে, এটা কি মাল্টিলিঙ্গুয়ালিজম? Using the language of learners for teaching learning of language and content subject. Teaching learning of at least 3 language and content in mother tongue. Teaching learning all subject English medium and teaching Indian languages as a language. আর 4 নাম্বার এখানে ভুল করে হয়ে গেছে, teaching is a foreign language among with Indian language through medium of the state language. এটার মধ্যে মাল্টিলিঙ্গুয়ালিজমের সঙ্গে কোনটি যায়? মাল্টিলিঙ্গুয়ালিজম বলতে অ্যাকচুয়ালি কোনটি বোঝানো হচ্ছে বলো? মাঝে মাঝে একটু একটু করে লাইক করে দিবে। 12 অ্যান্সার বলা হচ্ছে তোমার, কি বলা হচ্ছে? বি। হামিদা বি, তো অ্যান্সার ই। আচ্ছা, মাল্টিলিঙ্গুয়ালিজম ইউজিং লার্নার ল্যাঙ্গুয়েজ অফ লার্নার্স ফর টিচিং লার্নিং অফ ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড কন্টেন্ট সাবজেক্ট। দেখো দেখো তো, মাল্টিলিঙ্গুয়ালিজমের কথা যখন বলা হচ্ছে না, অনলি নট অনলি শুধুমাত্র 3টা ল্যাঙ্গুয়েজের মাল্টিলিঙ্গুয়েজ মানে শুধুমাত্র 3টা ল্যাঙ্গুয়েজের কথা নয়, ওটা 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা। ব্যাপারটা বুঝেছো? যে মাল্টিলিঙ্গুয়ালিজম বলতে একটার দুটোর কথা বলছে না বা 3টার কথা বলছে না, কোনো মতেই না। মাল্টিলিঙ্গুয়ালিজম বলতে শুধুমাত্র, একটু দাঁড়াও, তোমাকে এখানে স্পেসিফিক ভাবে বলছে না যে 3টা ল্যাঙ্গুয়েজ, বাট তুমি আদার্স আরো তো হিসাবে করতে পারো। ব্যাপারটা বুঝতে পারছো? আচ্ছা, তবুও আমি শোনো শোনো, এই কোশ্চেনটা আমি কালকে দেখছি, আমারও একটু মনে হচ্ছে, বাট আমি কালকে এই মুহূর্তে আমার মনে হচ্ছে এটা একটু হয়তো ইয়ে হতে পারে, বাট যদি এই কোশ্চেনের এক্সপ্লেনেশনটা একটু ডাউটের মধ্যে রেখে দিলাম, আমি কালকে এটার, দেখো হতেই পারে একটু আমারও মনে হচ্ছে যে জিনিসটা, তাহলে আমি এটা একটু ডাউটের মধ্যে রেখে দিলাম, তোমরা একটু ইয়ে করে রাখবে, আমি কালকে দেখে নিয়ে তোমাদেরকে কালকে 12 নম্বর কোশ্চেনটা তোমার বলে দেবো, ঠিক আছে? ডেনোটিভ মিনিং অফ এ ওয়ার্ড ইজ ফ্যাকচুয়াল মিনিং অর বেসিক মিনিং, মাচ মোর হোয়াট দ্য ওয়ার্ড অ্যাকচুয়ালি মিনস, ফিগারেটিভ মিনিং নাকি গ্রামাটিক্যাল মিনিং, কি বলা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা, কোঠারি কমিশন, ঠিক আছে। তো অ্যান্সার ফ্যাকচুয়াল মিনিং অর বেসিক মিনিং, যেটা দেখো কনোটেশন আর ডিনোটেশন, ডিনোটেটিভ আর কনোটেশনের মধ্যে দুটোর মধ্যে যদি ডিফারেন্সিয়েট, তোমরা এক সেকেন্ড, দুটার মধ্যে যদি ডিফারেন্সিয়েট দেখো, ঠিক আছে? কনোটেশন মিনস কি বলা হচ্ছে জানো? কনোটেশন মিনস বলা হচ্ছে যে তোমার অ্যাকচুয়ালি ফিলিং, মানে তোমাকে যদি এটা বলা হয়, বাট একটা টেকনো ডিনোটেশন মিনিংস অর সাপের সংজ্ঞা যদি তোমাকে দেওয়া হয়, তাহলে তুমি সাপ বলতে ডিকশনারির যেটা মিনিং, ঠিক আছে, তো ওটাকে বলা হচ্ছে ডিকশনারির মিনিংটাকে বলা হচ্ছে ডিনোটেশন মিনিং, যেটা ডিকশনারি তোমার লেখা আছে সাপের বৈশিষ্ট্য সম্পর্কে যে এই ধরনের। বাট অ্যাকচুয়ালি যখন তোমার কনোটেশন মিনস তুমি রিয়েলিটিতে যখন সেটা ফিলিংস করছো, অ্যাকচুয়ালি সাপ এইরকম আর এরকম, ওটাকে হচ্ছে কনোটেশন। ডিনোটেশন অ্যাকচুয়ালি যেটা ওখানকার মিনিং, মানে তোমার ফিলিংস যেখানে ইনভলভ থাকতেছে সেখানকার হচ্ছে ডিনোটেশন মিন, টেক্সট বুকে যেটা মিনিং দেওয়া আছে। যদি আমরা প্র্যাকটিক্যালি ধরতে যাই, যে আমরা 2 ধরনের এডুকেশনের কথা বলি না, একটা হচ্ছে আমার বুকিশ নলেজ আর একটা হচ্ছে আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স নলেজ, ঠিক এরকম ব্যাপারটা।
যে ডিনোটেশন মিনিং ডিকশনারি মিনিংস, আর কোনোটেশন মিনিংস হচ্ছে যে অ্যাকচুয়ালি আমার রিয়েল লাইফে তার সাথে ফিলিংস কি জড়িয়ে আছে। আমি সেটা সম্পর্কে যখনই আমার শব্দটা বলে দেওয়া হচ্ছে সেটার সম্পর্কে ভাবনা কি, তোমাকে বলে দেওয়া হচ্ছে ফুচকা। ফুচকা মানে কি, যদি আমি মিনিং দেখি তাহলে কি ফুচকার মিনিং যে একটা রসালো এরকম খাবার, খাবারটার সাথে এই দেওয়া হয় এই দেওয়া হয়, এটা হয়ে গেল, এটা ডিনোটেশন মিনিং। বাট যখন তোমার ফুচকা বলে দেওয়া হচ্ছে সেটা মানে কি বলতো, সেটা মানে হচ্ছে যে তোমার ফুচকার সম্পর্কে অ্যাকচুয়ালি তোমার যে ফিলিংস জড়িয়ে আছে ওটার মিনিং। তুমি ডিনোটেশন মিনিংটা জানোই, বুঝতে পারলে ব্যাপারটা? এই হচ্ছে আমার নেক্সট কোশ্চেনের অ্যান্সার দেখি আমরা 14 নাম্বার। উই অ্যাকুয়ার language by understanding input that is a little beyond our current level acquired competence. What is pedagogical concept known as? মানে এটা একটা স্টেটমেন্ট দেওয়া আছে, সেটার পরিপ্রেক্ষিতে আমরা কি বলা হচ্ছে, উই অ্যাকুয়ার ল্যাঙ্গুয়েজ বাই আন্ডারস্ট্যান্ডিং ইনপুট। কি করি? ল্যাঙ্গুয়েজ বাই আন্ডারস্ট্যান্ডিং ইনপুটটাকে দ্যাট ইজ এ লিটল বিয়ন্ড আওয়ার কারেন্ট লেভেল, অর্থাৎ অফ অ্যাকুয়ার্ড যেটাকে বলা হচ্ছে, যেটা আমরা অ্যাকচুয়ালি অর্জন করা আছে কম্পিটেন্স এটার থেকে। তাহলে এটা কি কি বলা হচ্ছে যে উইথ হোয়াট ইজ পেডাগজিক্যাল কনসেপ্ট নোন এস, এই পেডাগজিক্যাল কনসেপ্টের নাম কি, নোন এস কি? আউটপুট হাইপোথিসিস, ইন্টারঅ্যাকশন হাইপোথিসিস, ইনপুট হাইপোথিসিস নাকি থিংকিং হাইপোথিসিস? ফুচকা মানে জিভে জল, হ্যাঁ ফুচকা মানে জিভে জল, ওই যে একটা তোমার কনোটেশন জড়িয়ে আছে, তোমার একটা ইমোশনাল ফিলিংস জড়িয়ে আছে, ওই বিষয়টাকেই বলা হচ্ছে। ক্লিয়ার? সো 14 নম্বর কোশ্চেন অ্যান্সার দাও তোমরা। আচ্ছা তোমরা 14 নম্বর কোশ্চেন অ্যান্সার দাও, জাস্ট 30 সেকেন্ড আমাকে দাও। ল্যাপটপে আমি চার্জারটা লাগিয়ে দেয়নি, প্রত্যেকদিন চার্জারটাই ভুলে যাই। হ্যাঁ, তো অ্যান্সার কি হবে না, অ্যান্সার হবে তোমার অবশ্যই ইনপুট, সেটা হাইপোথিসিস বলা হচ্ছে। কারণ কি বলছি বলতো, যে আমরা ল্যাঙ্গুয়েজ উই ইকুয়াল ল্যাঙ্গুয়েজ বাই আন্ডারস্ট্যান্ডিং ইনপুট এ লিটল বিয়ন্ড আওয়ার কারেন্ট লেভেল, অর্থাৎ একটা ল্যাঙ্গুয়েজ আমরা আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করছি, বাট সেই ল্যাঙ্গুয়েজটা কি বলতো আমার ইকুয়ার্ড ল্যাঙ্গুয়েজ না, তার একটু বিয়ন্ডে, ওটাই বলা হচ্ছে ইনপুট হাইপোথিসিস। সময় থাকলে এগুলো টোটাল পড়াতাম, বাট কি করবো। হোয়াট ইজ দ্য স্ট্যাটাস গিভেন ইংলিশ বাই ইন্ডিয়ান কনস্টিটিউশন, যেহেতু ইংলিশ আছে, এটা স্ট্যাটাসটা কি আছে? এটা একটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, অ্যাসোসিয়েটেড অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ নাকি লিঙ্ক ল্যাঙ্গুয়েজ? তোমরা এক একজনে এখানে এসে যা কথা বলো না, কাউকে নোবেল দেওয়া হোক, পদ্মশ্রী, পদ্মভূষণ। আচ্ছা দেখো, বেশি তারিফ করিও না, মানে বেশি আমাকে করিও না, নাহলে হাওয়ায় উড়বো আমি আবার। অবশ্যই ঠিক আছে, এটা তোমাদের কমেন্ট মন থেকেও আসছে, সেটা অবশ্যই, বাট বেশি করিও না, আবার আমি হাওয়ায় উড়বো। তো এটা হচ্ছে আমার অ্যাসোসিয়েটেড অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, এটা অ্যাসোসিয়েটেড অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। তো এটার যে ইংলিশ ইন্ডিয়ান কনস্টিটিউশনে কি করা আছে না, এটা হচ্ছে অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। ক্লিয়ার? সো নেক্সট কোশ্চিন 16 নাম্বার, হ্যাবিট ফরমেশন থ্রু রিপিটেশন ইজ এ কম্পোনেন্ট অফ হুইচ মেথডের ক্ষেত্রে? হ্যাবিট ফরমেশন থ্রু রিপিটেশনের মাধ্যমে আমি হ্যাবিট ফর্ম করছি, তৈরি করছি রিপিটেশনের মাধ্যম দিয়ে, এটা কম্পোনেন্ট কার? কমিউনিকেটিভ অ্যাপ্রোচের, অডিও লিঙ্গুয়ালিজম অ্যাপ্রোচের, টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোচের, কনস্ট্রাকটিভিজমের অ্যাপ্রোচের ক্ষেত্রে। আর এগুলো আমরা গতবার দিনে আমরা আলোচনাও করেছি, এটার মধ্যে কোনটা? তো অ্যান্সার আমরা কোন কথার যে কি বের করো, হ্যাবিট ফরমেশন থ্রু রিপিটেশনের মাধ্যম দিয়ে ইটস এ কম্পোনেন্ট অফ অডিও লিঙ্গুয়ালিজম, না কমিউনিকেটিভ অ্যাপ্রোচ, টাস্ক বেসড টিচিং, এটা নয়। টাস্ক বেসড টিচিং এর ক্ষেত্রে কি হবে বলো তো, টাস্ক বেসড টিচিং এর ক্ষেত্রে টিবিএল যেটা আছে, টিবিএলটি যেটা আছে আমার, এটা আমরা আগেই পড়েছি যে সেখানকার ক্ষেত্রে আমার বডিলি মুভমেন্ট থাকবে, সমস্ত কিছু থাকবে। কনস্ট্রাকটিভিজম ইট ইজ অ্যান অ্যাপ্রোচ উই ক্যান ক্রিয়েট নলেজ দেমসেলফ থেকে, নিজে থেকে আমরা, তোমরা নিজে থেকে যখন নলেজ কনস্ট্রাক্ট করতে পারবে, দ্যাট মিন্স সেটা ঠিক আছে। অডিও লিঙ্গুইস্টিক, এটা যখন আমি রিপিটেটিভ মোডে করছি, এটা
Habit formation through repetition is a component of audiolingualism method. The audiolingualism method is a foreign language teaching. এটা একটা foreign language teaching method that focuses on teaching listening and speaking before reading and writing. Before reading এবং writing এর মাধ্যমে রিডিং করছি এবং রাইটিং মধ্যে স্পিকিং করে শুনে শুনে যেটা আমি করছি তাহলে হ্যাবিট ফরমেশন হ্যাবিট করছি ক্লিয়ার ইট ইউজেস ডায়ালগস এটা কি ইউজ করা হয় ডায়ালগস এন্ড ড্রিলস ইজ দ্য মেইন ফর্মস তাহলে অডিওলিঙ্গুয়ালিজমের ক্ষেত্রে আমার যদি বিশেষ করে বলা হয় যে ড্রিল এবং ডায়ালগটা বিশেষ করে কোথায় ইউজ করা হয় সেটা হয়ে যাবে অডিওলিঙ্গুয়ালিজমের ক্ষেত্রে ব্যাপারটা বুঝতে পারছো অডিওলিঙ্গুয়ালিজমের ক্ষেত্রে হয়ে যাচ্ছে এবং সেটা যদি হ্যাবিট ফরমেশন বা রেপিটেশনের মাধ্যমে করি সেটাও অডিওলিঙ্গুয়ালিজমের হয়ে যাচ্ছে আর এটা একটা বিহেভিয়ারিস্টিক অ্যাপ্রোচ অলসো এমফাসাইজ হ্যাবিট ফরমেশন মানে দ্য বিহেভিয়ারিস্টিক অ্যাপ্রোচ যেটা আছে সেই বিহেভিয়ারিস্টিক অ্যাপ্রোচটাও হ্যাবিট ফরমেশনের উপরে গুরুত্ব প্রদান করে এটাও তোমরা জেনে রাখবে ঠিক আছে ইংলিশে 15 পেলেই আলহামদুলিল্লাহ নেগেটিভ মাইন্ড কেন রাখছো অবশ্যই ভালো নম্বর পাবে দেখো একটা সিচুয়েশন দেওয়া আছে বাট পড়ার চেষ্টা করবে এ টিচার অফ ক্লাস 8 আস্ক হার লার্নার্স টু ব্রিং অ্যাট লিস্ট 2 or 3 objects from home আনতে বললো and she asked them to exchange the objects among themselves তাদের মধ্যে এক্সচেঞ্জ করতে বললো she now asked them to describe the objects in their hands at least 10 sentences what are the objects known is language teaching materials is এটাকে কি বলা হয় যে তিনি আনতে বললেন অবজেক্টস আনতে বললেন দুটো বা তিনটা এবং সেখানকার মধ্যে থেকে একটা থেকে তিনি ডেসক্রাইব করতে বললেন যে তুমি 10 সেন্টেন্সে সেখান থেকে ডেসক্রাইব করো মানে এটা ওয়ান টাইপ অফ যে আমার যখন পার্সোনালিটি টেস্ট হয় না আমরা যখন দেখো ফাঁকিবাজি কত ফাঁকিবাজি করে লাভ নেই তো এটা যখন আমি করছি এই জিনিসটা করছি এটা ওয়ান টাইপ অফ যখন আমরা একটা পার্সোনালিটি টেস্ট বলে একটা আছে সেই পার্সোনালিটি টেস্টের ক্ষেত্রে একটা ছবি দেওয়া হয় এবং সেই ছবির পরিপ্রেক্ষিতে তাকে একটা স্টোরি টেলিং এর কথা বলা হয় এটা পার্সোনালিটি টেস্টের ক্ষেত্রে আছে বুঝতে পারলে তাহলে এটাও ঠিক ওইরকম বলছি না বাট এটাও বলা হচ্ছে যে একটা বিষয় বস্তু মানে আনতে বলছে ব্রিং এট লিস্ট 2 or 3 অবজেক্টস ফ্রম হোম তাহলে এটাকে কি বলা হয় এই যে সিচুয়েশনটা নেক্সট আমরা দেখে নিচ্ছি অ্যানসার অবশ্যই এটাকে বলা হয় রিয়েলিয়া এটাকে রিয়েলিয়া বলা হয় জানলে ইট ইজ এ টিচিং মেথড দ্যাট ইউজেস রিয়েল অবজেক্ট রিয়েলিয়া মিন্স এখান থেকে রিয়েল থেকে কি মনে রাখবে রিয়েল অবজেক্টস থেকে কি করছে আমার লার্ন করছে শিখছে রিয়েল অবজেক্টস টু হেল্প স্টুডেন্টস রিয়েলিয়া ইজ ক্যান ইনক্লুড এভরিডে items like coins, maps, newspaper as well as specialized item to scientific equipment or cultural artifacts থেকে যখন আমরা সেখান থেকে ব্যাখ্যা করার চেষ্টা করি রিয়েল লাইফের অবজেক্টস থেকে সেটাকে বলা হচ্ছে এটা একটা টিচিং মেথড এইরকম করে যে মেথডটাকে টিচিং করা হয় এটা হচ্ছে রিয়েলিয়া বুঝতে পারলাম বাহ খুবই সুন্দর ইন ক্লাসরুম রিয়েলিয়া ক্যান হেল্প স্টুডেন্ট এক্সাম্পলের দিক থেকে হেল্প করতে পারে নেক্সট কোশ্চেন বলা হচ্ছে 18 নাম্বার আর বেশিক্ষণ নাই Which of the following is a component is a process of top-down approach to teaching, learning, listening? বলো of listening এর ক্ষেত্রে teaching, learning এর যে of listening এর ক্ষেত্রে সেটা top down কোনটা? Discriminating between intonation and compounds, discriminating between phonemes, recognizing prominent details, নাকি recognizing the topic? Which of the following components is a process of top-down approach of teaching, learning, of listening এর ক্ষেত্রে? টপিক দেওয়া আছে তোমরা কমেন্ট অন্য দিক থেকে একটু কোশ্চেন দেখে কমেন্ট করার চেষ্টা করো অ্যানসার থেকে ঠিক আছে সো অ্যানসার আমাদের অবশ্যই রেকগনাইজিং দ্য টপিক টপ ডাউন প্রথমে টপ ডাউন আগে প্রথমে কি করা দরকার লিসেনের ক্ষেত্রে টপিক রেকগনাইজিং করা প্রমিনেন্ট ডিটেইলস বিটুইন ফর্মস এগুলো না which of the following components is a process of top down approach teaching learning listening অর্থাৎ রেকগনাইজিং দ্য টপিক রেকগনাইজ করা নেক্সট কোশ্চেন বলা হচ্ছে 19 নম্বর এ টিচার অ্যারেঞ্জেস হার লার্নার্স ইনটু পেয়ার্স অ্যারেঞ্জ করলো পেয়ারে মানে গ্রুপ দুজন করে বা তিনজন করে যাই পেয়ারে করলো দুজন করে বা চারজন করে গিভ দেম এ টেক্সট টু প্যারাগ্রাফস দিল ওয়ান লার্নার ইন দ্য পেয়ার রিডস out the text to
other and the partner takes the detection. করার চেষ্টা করলো। This process is revised. What is known as? দুজন পেয়ার করলো, একজনকে একটা কাজ দিল আর একজনকে আর একটা কাজ দিল। তাহলে বলো এই যে টেস্টটা এটা কি বলা হয়? What is this known as? 19 নম্বর কোশ্চেন অ্যান্সার করো। সো এটার অ্যান্সার অবশ্যই হচ্ছে কি আমার পার্শিয়াল ডিটেকশন। পার্শিয়াল আউট করছে। ওয়ান লার্নার ইজ দ্য পেয়ার রিডস দ্য টেক্সট টু আদার এন্ড দ্য পার্টনার টেক্স দ্য ডিটেকশন করছে। জিগসো ডিটেকশন নয়, রানিং ডিটেকশন নয়, কম্পোজিশন ডিটেকশন নয়, এটাকে বলা হয় পার্শিয়াল ডিটেকশন যখন এই কাজটা করানো হবে। বুঝতে পারছো? পার্শিয়ালি ডিটেকশন করছে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন বলা হচ্ছে মেকানিক্স অফ এ ল্যাঙ্গুয়েজ ইন স্পিকিং স্কিল ইনক্লুডস। মেকানিক্স অফ এ ল্যাঙ্গুয়েজ ইন স্পিকিং স্কিলের ক্ষেত্রে মেকানিক্স পাংচুয়েশন, প্রোনাউন্সিয়েশন, গ্রামার এন্ড ভোকাবুলারি, ক্লিয়ারিটি অফ মেসেজ, সোশ্যাল এন্ড কালচারাল রুলস ইউজিং ল্যাঙ্গুয়েজ নাকি স্ক্রিপ্ট ওয়ার্ডস এন্ড সেন্টেন্সেস এর ক্ষেত্রে। মেকানিক্স অফ ল্যাঙ্গুয়েজ ইন স্পিকিং স্কিলের ক্ষেত্রে যখন আমরা স্পিকিং স্কিলের ক্ষেত্রে বলবো সেই ক্ষেত্রে আমার বলা হচ্ছে যে মেকানিক্স অফ এ ল্যাঙ্গুয়েজ। মেকানিক্স বলতে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে তার মধ্যে ইনক্লুডেড না। 19 ডিবি পার্শিয়াল ডিটেকশন। ইয়েস 19 অ্যান্সার দিচ্ছ তোমরা। মেকানিক্স যখন বি কেন দিচ্ছ তোমরা অ্যান্সার? বি সি ডি এ অবশ্যই প্রোনাউন্সিয়েশন, গ্রামার এন্ড ভোকাবুলারি যখন আমরা স্পিকিং ইংলিশের কথা বলছি। ক্লিয়ারিটি অফ মেসেজ নয়। সোশ্যাল এন্ড কালচারাল রুলস ইউজিং ল্যাঙ্গুয়েজ, স্ক্রিপ্ট ওয়ার্ডস এন্ড সেন্টেন্সেস। এটা প্রোনাউন্সিয়েশনটা আমি কেমন করছি, আমি স্পিকিং যখন করছি আমি গ্রামার ইউজ করতে পারছি কিনা, এছাড়াও আমাদের ভোকাবুলারিটা আছে এটা কতটা আছে, বুঝতে পারলে? সেটা ক্লিয়ারিটি অফ মেসেজের ক্ষেত্রে ঠিক আছে আমার, বাট ক্লিয়ারিটি অফ মেসেজ তো যখনই হবে না তখন প্রোনাউন্সিয়েশন, গ্রামার এগুলো ঠিক হবে। মেসেজটা আমি লিখেও ক্লিয়ারিটি করতে পারবো, বাট স্পিকিং স্কিলের ক্ষেত্রে যতীন রাঘব is reading fast looking for specific information in a mechanical machinery manual. What is the reading sub skill known as? এটার যে রিডিং সাব স্কিলটা কি বলা হয়? আজকে ফেল, আজকে কিছু ফেল হলেও তুমি পাস করবে পরীক্ষা দিলে, বুঝতে পারছো? সো এটাকে বলা হচ্ছে আমার স্ক্যানিং করা। কি করা? রিডিং ফাস্ট করছি, স্কিমিং করছি না। স্কিমিং করছি, স্কিমিংটা আলাদা, বটম আপ রিডিং না, ক্রিটিক্যাল রিডিং নয়। এটাকে বলা ক্রিটিক্যাল রিডিং মানে আমি ধ্যান দিয়ে পড়ছি, বুঝতে পারলে? লুকিং এ স্পেসিফিক ইনফরমেশন, স্ক্যান করে নিচ্ছি আমি ওয়ান টাইপ অফ। ক্লিয়ার? অ্যান্ড মেশিনারি ম্যানুয়াল এটাকে বলা হচ্ছে স্ক্যানিং। কি করা? মানে স্ক্যানিং করা। বিশেষ করে তোমরা সারপিটিভিন আচ্ছা ঠিক আছে। আর কি বলতে চাইছিলাম ভুলে গেলাম। হ্যাঁ স্ক্যানিং কথাটা বলছিলাম। স্ক্যানিং তোমরা যেরকম 9-10 বা 11-12 এর ক্ষেত্রে স্ক্যানিং করতে ছোট 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 স্ক্যানিং করে, মানে বড় বড় পেজটাকে জেরক্সের দোকানে গিয়ে ছোট্ট করে স্ক্যানিং করে নিতে, ওরকম আর কি। হুম। সো হেয়ার আর সাম সেটস ইন সাম প্যাটার্ন। আচ্ছা আচ্ছা এই কোশ্চেনটা শোনো। আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। প্যাটার্ন দেওয়া আছে। ফাইন্ড হোয়াট আর দিস নোন ইন টিচিং লার্নিং প্রোনাউন্সিয়েশন। বিট ব্যাট, ডিড ড্যাট, হিড হ্যাড, লিড লেড, লিড লেড, মিস মেস, পিন প্যান, লক লাক। এটা কি বলা হয়? কনস্ট্রাকটিভ পেয়ার্স, কম্পারেবল পেয়ার্স নাকি ভাওয়েলস নাকি স্টেটস এন্ড ইনোটেশন? কি বলা হচ্ছে এটা? সবাই ট্যালেন্টেড। তোমরা চাকরির পরীক্ষা দিতে আসছো, ট্যালেন্টেড তো তোমরা অবশ্যই। কতগুলো প্রাইমারি
হাই স্কুল, কেউ কলেজ পার করে গেছে, মাস্টার্স পার করে গেছে, অবশ্যই ট্যালেন্টেড, তাহলে কি করে পার করলে? তো অ্যান্সার, এটাকে বলা হচ্ছে কনট্রাস্টিভ পেয়ার্স। কি বলা হয়? কনট্রাস্টিভ পেয়ার। এই যখন পেয়ার থাকবে বিট বেট, বিট বেট, ডিড ডেট, ইডেট, এই যেগুলো মনে রাখবে, এটাকে বলা হচ্ছে আমার কনট্রাস্টিভ পেয়ার। মানে আমরা ওই যে পড়িনি বাংলার ক্ষেত্রে, যখন ছোটবেলায় পড়ছিলাম, কাক, কাকি, বাঘ, ঝাঁক, এই ধরনের গুলো, মানে এই ওয়ার্ড বিট বেট, প্রথম ওয়ার্ডটা কি আছে? একই। প্রথম ওয়ার্ডটা কি আছে? একই। প্রথম ওয়ার্ডটা কি আছে? একই। বুঝতে পারলে? এবং লাস্ট ওয়ার্ডটাও দেখো, হে, ডি, টি টি, ডি ডি, এল আছে, বুঝতে পারছো? এল আই ডি, প্রথমের লাস্ট ওয়ার্ড এই টাইপের যখন দেখবে, তখন এটা হচ্ছে কনস্ট্রাকটিভ পেয়ার্স। এটাকে কি বলা হয়? কনস্ট্রাকটিভ পেয়ার্স। কান্নাকাটি করো না এখানে, হ্যাঁ। ইউটিউবের কমেন্ট বক্স চোখের জলে, ওই যে হয়ে যাবে, চোখের জলে ভাসিয়ে দিলাম, এরকম করো না, ঠিক আছে? নাহলে দেববাবু উঠে চলে আসবেন। হুইচ ওয়ার্ডস, ওয়ার্ডস হুইচ ওয়ান রেকগনাইজ হোয়েন ওয়ান হেয়ার্স অর সিজ দেম আর, এটাকে কি বলা হয়? ওয়ার্ডস হুইচ ওয়ান রেকগনাইজ, রেকগনাইজেস করে কোন, হোয়েন ওয়ান হেয়ার্স অর সিজ দেম আর, এটাকে প্রোডাক্টিভ ভোকাবুলারি, রিসেপটিভ ভোকাবুলারি, এক্সপ্লিসিট ভোকাবুলারি নাকি ইমপ্লিসিট ভোকাবুলারি, কি বলা হয়? সো এটা কি ভোকাবুলারি বলা হয় বলো? অ্যান্সার হবে রিসেপটিভ ভোকাবুলারি। এটাকে কি বলা হয়? যখন ওয়ার্ডস হুইচ ওয়ান রেকগনাইজ করে, কখন করে, হোয়েন ওয়ান হেয়ার শুনছে এবং সিস করছে, দেম আর, কি বলা হয়? আমি রিসেপটিভ করছি, রিসিভ করছি, বুঝতে পারলেন? রিসেপশন বলি না আমরা, তার মানে আমি এটাকে কি করছি? রিসেপটিভ করছি, বুঝতে পারলেন? রিসেপটিভ ভোকাবুলারি। 24 নম্বর কোশ্চেন, আর বেশি নেই, 5টা কোশ্চেন আছে, 6টা কোশ্চেন আছে। হোয়াট ডাস ফ্রি রাইটিং অ্যাপ্রোচ টু রাইটিং প্রমোট? কি করে ফ্রি রাইটিং অ্যাপ্রোচটা কি করে টু রাইটিং প্রমোট করতে? আন্ডারস্ট্যান্ডিং অফ ফ্রম অ্যাকুরেসি, ফর্ম এন্ড অ্যাকুরেসি, আন্ডারস্ট্যান্ডিং অফ ফর্ম এন্ড অ্যাকুরেসিটা, ফর্মটা এন্ড অ্যাকুরেসিটা, ফর্মটা এন্ড অ্যাকুরেসিটা, অ্যাকুরেসি, গ্রামাটিক্যাল অ্যাকুরেসি করতে, আন্ডারস্ট্যান্ডিং দ্য কন্টেন্ট এন্ড ফ্লুয়েন্সি, সিনট্যাক্স এন্ড ল্যাঙ্গুয়েজ ইউজ, কি করে থাকে ফ্রি রাইটিং অ্যাপ্রোচের মাধ্যম দিয়ে? ভাওয়েলস চেঞ্জ, হুম, ভালো বলেছো পারবেন। 24-এর অ্যান্সার দিচ্ছ তোমরা সি, আন্ডারস্ট্যান্ডিং দ্য কন্টেন্ট এন্ড ফ্লুয়েন্সি। অবশ্যই ফ্রি রাইটিং অ্যাপ্রোচের ক্ষেত্রে রাইটিং প্রমোট করে, কি প্রমোট করে না, গ্রামাটিক্যাল অ্যাকুরেসি নয়, আন্ডারস্ট্যান্ডিং দ্য ফর্ম এন্ড অ্যাকুরেসি নয়, আন্ডারস্ট্যান্ডিং দ্য কন্টেন্ট এন্ড দ্য ফ্লুয়েন্সিটা। ক্লিয়ার? 25 নম্বর কোশ্চেন, পেডাগজিক্যাল গ্রামার মিনস দ্যাট, পেডাগজিক্যাল গ্রামার বলতে কি বোঝায়? এ গ্রামার টিচিং শুড বি রুল ফোকাসড করে, টিচিং গ্রামার ইন কনটেক্সট, বিং ফ্রম, বিং ফ্রম ফর্ম, এখানে দেওয়া আছে কি, বিং ফ্রম থেকে, ফর্ম অ্যান্ড মুভ অন টু ইউজ, টিচিং থ্রু ইমার্সন, ইমার্সিয়ন, হ্যাঁ, টিচিং থ্রু, কি হবে? আর 5টা কোশ্চেন আছে বাস। তো 25 নম্বরের অ্যান্সার আমরা দেখব টিচিং গ্রামার ইন কনটেক্সট। এটা কি প্যারাডক্টিক্যাল গ্রামার মিন্স টিচিং গ্রামার ইন কনটেক্সট। ক্লিয়ার? 26 নম্বর কোশ্চেন অ্যান্সার, which one of the following is not advocated as an element for assessment in a poem? কোনটা না? which of the following is not advocated as an element for assessment, যখন আমরা একটা পোয়েম অ্যাসেসমেন্ট করি সেটা? পোয়েটিক ডিভাইসেস, থিম অফ দ্য পোয়েম, গ্রামার নাকি ভোকাবুলারি, কোনটা বলা হয়? দেখো, আমি তোমাদের সাথে হয়তো মজা করে কোনো বিষয় নিয়ে কোনো বিষয় বলছি, তোমরা এই বিষয়টা নিয়ে হয়তো রাগ করো না। যদি আমার অ্যাকচুয়ালি, আমি সত্যি কথা বলছি, আমি যাকে পড়াই বা যাকে যেটুকুই ভাবে পড়াই,
আমি যতটা পারি সেটাকে এডুটেইনমেন্ট হিসাবে করার চেষ্টা করি, যতটা পারি, কারণ তুমি এতক্ষণ ধরে বসে থাকছো তো, তাই হাসি মজা বা এই জিনিসটা করি, কিন্তু মাইন্ডে করবে না, এটা ওয়ান টাইপ অফ এডুটেইনমেন্ট। আমার দিক থেকে যতটা পারবো আমি করব, সেটাই কারো কাছে মজা হতে পারে, না হতে পারে, বাট আমি চেষ্টা করি আমার দিক থেকে। ক্লিয়ার? জাস্ট কোনো কিছু যদি আমি বলি তোমাদেরকে, মানে তোমাদের প্রতি আমার, তোমার প্রতি একটা স্নেহ ভালোবাসা যাই হোক আছে বলেই আমি তোমাদেরকে সেটা বলতে পারি, ঠিক আছে? যাই হোক, এটা তোমাদের প্রতি একটা রেসপেক্ট আছে বলেই আমি এটা করি। তো এটার অ্যান্সার অবশ্যই হচ্ছে গ্রামার। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান অ্যাডভোকেটেড এলিমেন্ট অফ অ্যাসেসমেন্ট। পোয়েম যখন আমরা অ্যাসেসমেন্ট করি না, পোয়েটিক ডিভাইস, থিম অফ দ্য পোয়েমটা কি আছে, ভোকাবুলারি আমরা করি, বাট আমরা গ্রামারটা সেই পোয়েমের ক্ষেত্রে বিশেষ করে দেখি না, যখন আমরা ইংরেজির ক্ষেত্রে করি। বুঝতে পারলেন? তাহলে ইংরেজির ক্ষেত্রে যখন আমরা এই পোয়েমের ক্ষেত্রে করি, তখন আমরা এটা গ্রামার সেখানে দেখি না। ক্লিয়ার? আর বিশেষ করে আমরা যখন ইংলিশ প্রথম শিখি, এই গ্রামার কি ভুল হচ্ছে না হচ্ছে, কি বলছি না বলছি, বাট যখন আমরা অ্যাকচুয়ালি ল্যাঙ্গুয়েজ ইউজ করি তখন বাট গ্রামার না, তখন আমরা কি বলতো, তখন আমরা খালি জাস্ট ফ্লুয়েন্টলি ইউজ করছি, হাউ মাচ উই স্পিক ইন ফ্লুয়েন্টলি করতে পারি। ক্লিয়ার? সো নেক্সট বলা হচ্ছে 27 নম্বর কোশ্চেন, এ টিচার আস্কড হার লার্নার্স টু ওয়াচ এ মুভি 2 days ago, and now she asks them to have a discussion on what would they do if they were the hero or heroine of the movie. What is assessment task known as? ভেবে নাও, এবার তুমি নিজেকে কল্পনা করে নাও দ্যাট এ টিচার আস্ক, তুমি একটা লার্নার ছিলে, তোমাকে বললো টু ওয়াচ এ মুভি 2 days ago, তোমাকে বলছিল, নাও এখন কি করলো, শি আস্ক দেম, জিজ্ঞাসা করলো, টু হ্যাভ এ ডিসকাশন অন দা হোয়াট দে ডু, কি করলো, ইফ দে আর, ইফ দে ওয়ার কি ছিল, দ্য হিরো অর হিরোইন অফ দ্য মুভি, হোয়াট ইজ দ্য অ্যাসেসমেন্ট টাস্ক নোন ইজ, এটাকে কি বলা হয়? আরে আমি রাগ করো, তোমরা আছো বলে আমি আছি, তোমরা না থাকলে আমি কোথায়, আমার অস্তিত্ব নাই। নেক্সট কোশ্চিন, এটাকে বলা হচ্ছে এক্সট্রাপোলেটিভ টাস্ক, নট ক্রিটিক্যাল পেডাগজি, স্পিকিং টাস্ক নয়, এক্সট্রাপোলেটিভ টাস্ক বলা হয় যখন এই সিচুয়েশন দিয়ে তোমাকে জিজ্ঞেস করানো হচ্ছে যে অ্যাকচুয়ালি হলো। আমরা নেক্সট কোশ্চেন দেখে নেব 28, হোয়াট ডাজ ফ্লুয়েন্সি ইন রিডিং মিন? হোয়াট ডাজ ফ্লুয়েন্সি ইন রিডিং মিন, কি বোঝায়? এবিলিটি টু রিড দ্য টেক্সট এট এস উইথ এক্সপ্রেশন, ability to read a text without any mistake at all, ability to interpret the text, ability to read without any grammatical errors. আচ্ছা, লাস্টে আমাকে বলে যাবে সবাই কে কে সিটেটের এক্সাম দিবে। ভুলের ওপরে ভুল, তার উপরে ভুল, ভুল ভুল করতে করতে তোমার সঠিক অ্যাকুরেসির দিকে পৌঁছে যাবে। আঠাশের এ অ্যান্সার বলছো। নেক্সট অ্যান্সার আমরা দেখার চেষ্টা করছি, অবশ্যই এবিলিটি টু রিড, অর্থাৎ ফ্লুয়েন্সি ইন রিডিং। কি ফ্লুয়েন্সি ইন রিডিং এর ক্ষেত্রে? এবিলিটি টু রিড টেক্সট ইজ উইথ এক্সপ্রেশনের মাধ্যম দিয়ে পড়ছি আমি। আমি যখন কোনো একটা কথা বলছি, আমি, তুমি আমারটাই দেখো, আমি যতটা পারছি সেটাকে এক্সপ্রেশনের সঙ্গে করার চেষ্টা করছি। বুঝতে পারলে? প্রোনাউন্সিয়েশনে একটু হবে অন্যরকম, ঠিক আছে, বাট প্রোনাউন্সিয়েশনে একটু সমস্যা হতে পারে বা যাই হোক, বাট আমি সেটাকে এক্সপ্রেশন, মানে যে ওয়ার্ডটা আমি বলছি সেই রকম করে এক্সপ্রেস করার চেষ্টা করছি। বুঝতে পারলে? যতটা পারে। 29 নম্বর কোশ্চিন, which of the following statements are true of language in India? Languages in India. English is an official language in India. Hindi is the national language of India. Hindi is the official language of India. English is associated of official language of India. A B is true, C D is true, A D is true, B C is true. কোনটি হবে বলো? স্যার আমি নতুন, নতুন কিছু না, ক্লাস দেখো, নতুন যখন প্রচুর ক্লাস দেওয়া আছে, দেখতে পারবে, টপিক অনুযায়ী রিভাইজ টপিক সব দেওয়া আছে।
আমি চেষ্টা করছি তোমাদের সিডিপির সিডিপির ফুল যে সিলেবাসটা, সেটা সিলেবাসটা আমি দেখি। আজকে আছে সোমবার, বুধবার বা বৃহস্পতিবারে করিয়ে দিব তোমাদের ফুল সিলেবাস। মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টার ক্লাস হবে, লাইভ ক্লাস হবে সেদিন। পুরোটাই করব, বুঝতে পারছো? পুরোটাই করব একদম রিভাইজ, ফুল রিভাইজড। তাতে কিছু কোশ্চেনও করবো, টপিক ধরে ধরে রিভাইজ করবো, টপিক ধরে ধরে কোশ্চেনও করবো, বাস। এটা হচ্ছে 2 নাম্বার, সি এন্ড ডি আর ট্রু। ট্রু কি? সিডি, হিন্দি ইজ এন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, হিন্দি ইজ এ নন ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, নো। আর ডি বলা হচ্ছে ইংলিশ ইজ অ্যাসোসিয়েটেড অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইন ইন্ডিয়া, যেটা আমরা এর আগেও পড়লাম কি না? এর আগে একটা কোশ্চেন করেছিলাম না যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে কি ল্যাঙ্গুয়েজ বলা হয়? কোথাও কি লেখা আছে যে হিন্দি ইজ এ ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ? না, হিন্দি ইজ এ ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ওই জন্য তো অ্যান্সারই হয়নি। হিন্দি ইজ এ নট এ ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ইজ নট অ্যান অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, ইট ইজ অ্যাসোসিয়েটেড অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, বুঝতে পারলে? নেক্সট, লাস্ট কোশ্চেন আজকের, ডিক্লারেটিভ নলেজ ইন লার্নিং গ্রামার্স রিফার্স knowing the rules of grammatical item, knowing how to do grammatical item, knowing the ideas and concept in learning, knowing to use a dictionary. ডাইরেক্ট কি বলা হচ্ছে এটা? ডিক্লারেটিভ নলেজ। তোমরা এত অলস, আমি বলি যে ক্লাস শেষ হওয়ার পরে যখন আমি ক্লাস এন্ড করে দিব তখন একটু ফিডব্যাক দিয়ে যাবে। হুম, একজন দুজন দেয়। এখানে অলসতা করো, বাট পরীক্ষার হলে গিয়ে না। প্রত্যেকটা কোশ্চেন, আমি বারবার বলছি, প্রত্যেকটা কোশ্চেনকে সিরিয়াসলি নেবে, প্রত্যেকটা কোশ্চেনকে সিরিয়াসলি নেওয়ার চেষ্টা করবে, কারণ কোশ্চেনটা তোমাকে দিয়েছে নর্মালি নয়। সিরিয়াসলি প্রত্যেকটা কোশ্চেন করার চেষ্টা করবে, যে সিরিয়াস ভাবে দিচ্ছ। আর প্রথমত আমি এইটুকু বলছি, যে কোশ্চেনটা করছো, একটা কথা মাথায় রাখো, টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে যে কোশ্চেনটা করছো তুমি, তার মানে তুমি 30টা কোশ্চেনের মধ্যে ফার্স্ট মনে করো সিডিপি করতে শুরু করলে, বা তোমার যেটা সাবজেক্ট মনে করো তোমার বেঙ্গলি তোমার কাছে সহজ, তুমি সেটাই করলে। সেই 30টার মধ্যে প্রথম কোশ্চেনগুলোর মধ্যে যেটা ডিরেক্টলি তুমি পারছো না, সেই কোশ্চেনটা করার চেষ্টা করো। কারণ এমন করো না যে আমি প্রথম থেকে একদম ধীরে ধীরে করতে করতে চলে আসছি, শেষে কি দেখা গেল জানো? একটা সাবজেক্ট, সোশ্যাল সায়েন্স হোক, ম্যাথ হোক বা যাই হোক, সেটা তুমি কি করতে পারলে না, পড়ার অভাবে কোশ্চেনটা করতে পারলে না, অথচ কোশ্চেন সহজ ছিল। তাহলে যে কোশ্চেনটা তুমি পারবে না সেটা তুমি পরে করবে, পারবে না সেটা পারবে না মানে পরে আইডিয়াও তুমি দিয়ে আসতে পারো। বাট তোমার কাজ হবে যে কোশ্চেনটা পারছো সেই কোশ্চেনটাকে ফার্স্ট পড়া, যে আমি কোশ্চেনটা অন্তত পড়ে করতে পারি। কারণ যে কোশ্চেনগুলো পারবো সেই কোশ্চেনগুলো যদি ছেড়ে আসো না, এর মধ্যে এর থেকে কষ্টের কিছু নাই। বাড়িতে এসে এটাই কষ্ট করবে যে যেটা পারো নি, যেটা পারতে না, আমি পারলাম না, আমি ওটা ছিল না ধারণা, ব্যাস। বাট যেটা পারছো সেটা যদি না করে আসে পারো না, তাহলে অন্তরে বড় দুঃখ হবে। ডিক্লারেটিভ নলেজ মিনস নোয়িং দ্য রুলস অফ গ্রামাটিক্যাল আইটেম, এটাকে বলা হচ্ছে ডিক্লারেটিভ নলেজ ইন লার্নিং গ্রামার রিফার্স নোয়িং দ্য রুলস ইন গ্রামাটিক্যাল আইটেমের যে রুলস গুলো। ক্লিয়ার? সো আজকের ক্লাস এইটুকুই। মোটামুটি আমরা 30টা, এদিকে 15টা কোশ্চেন আর ওইদিকে 20টা কোশ্চেন আর ওইদিকে 15টা কোশ্চেন, 35টা কোশ্চেন করলাম। বাট সেই 35টা কোশ্চেন করতে আমার অবশ্যই যেগুলো পারবে সেগুলো আগে অ্যাটেন্ড করা, কেমন? সবগুলো নয়। পেডাগজির ক্ষেত্রে সিডিপি করছো, প্রথমে তো সিডিপি থাকছে। সিডিপি যেগুলো মনে করো তো তুমি 30টার মধ্যে কোশ্চেন 20টা বা 25টা তুমি দেখেই পারবে, 20টা কোশ্চেন পেরে যাবে। 10টা তুমি রেখে দাও, পরে করবে, ওটা তো পারছোই না। তাহলে বাকি যে সাবজেক্টগুলো আছে সেগুলো যেগুলো পারছো সেগুলো করো। তোমার অ্যাকচুয়ালি নম্বর কি দরকার বলো তো? তোমার পাশের নম্বরটা দরকার, বুঝছো কি না? তাহলে পাশের নম্বরটার জন্য আমি পাশের কোশ্চেনগুলো যেন করতে পারি, নাকি এক্সট্রা কোশ্চেনগুলোতে টাইম যেটা আমার কনসেপ্টের বাইরে বাই চান্স চলে এসেছে, বাই চান্স কনসেপ্টের বাইরে কোশ্চেন চলে এসেছে, তাহলে ওটাতে আমি মাথা ঘামিয়ে লাভ আছে? কোনো লাভ নেই, কোনো লাভ নেই মাথা ঘামিয়ে। তাহলে আমি প্রথম যেটা পেরে যাচ্ছি অল্পতেই, খালি জাস্ট কোশ্চেন দেখলেই তুমি বুঝতে পারবে বাবু। কোশ্চেন দেখছো তুমি বুঝতে পারছো এই কোশ্চেনটা আমার জানা, বা একটু পড়লে আমি পেরে যাবো। নাহলে প্রথমে দেখলে বুঝতে পারবে না যে না, এই কোশ্চেন আমার ধারণার বাইরে আছে। ক্লিয়ার? সো দ্যাটস, এই কারণের জন্য তোমাকে ওই যেগুলো তুমি করতে পারছো সেগুলো করে দাও, তারপরে টাইম আছে। তখন মানলাম তুমি টাইম পেলে না, তুমি গোল 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 করে, শেষে তো আমাদের বাঙালিদের আসেই না, খালি ধরো আর গোল করে দিয়ে দিলাম।
বুঝছো কিনা? ওটা তো করতেই হবে। তাহলে ওই গোল গোলটা আবার জানা কোশ্চেন গুলোকে গোল গোল করে দিয়ে আসবো, এটা তো কখনো হয় না, এটা তো মানতে পারি না। 10-এর কারণে 22 এপ্রিল টেলিগ্রামে যুক্ত হতে চাই, টেলিগ্রামে যুক্ত হতে চাই। ডেসক্রিপশন বক্সে দেখবা, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে। ক্লিয়ার? সো এটা অবশ্যই মাথায় রাখবে। আর আমি অবশ্যই পরীক্ষা দেওয়ার আগে তোমাদের আমি একটু হলেও কয়েকটা মেথড বলে দিব, যেটা তুমি ইউজ করার চেষ্টা করবে। তুমি না বাড়িতে যেটা তোমার কাছে কোনো কোশ্চিন সেট থাকে, মনে করো কোশ্চিন সেট থাকে, সেই কোশ্চিন সেটটা একবার দেওয়ার চেষ্টা করবে যে আমি এই অ্যাপ্রোচটা ইউজ করছি। তোমার দেখবে অটোমেটিক নম্বরের ইয়েটা বেড়ে যাবে। বুঝতে পারলে? অটোমেটিক বেড়ে যাবে, আমি বলেছি অটোমেটিক বেড়ে যাবে। তুমি দেখবে একটা বাড়িতে একবার চেষ্টা করে দেখবে, ঠিক আছে? সো আজকের এটুকুই ক্লাস, কালকে দেখা হচ্ছে এই ঠিক 8টার সময়ের দিকে। ক্লিয়ার? থ্যাংক ইউ। আর সবাই একটু লাইক করবে, আর শেষে ক্লাস শেষ হওয়ার পরে অন্তত ফিডব্যাকটা দিয়ে যাবে। ক্লাস শেষ হবে মানে যখন আমি এন্ড স্ট্রিম করে দিব, শেষে এসে একটুর জন্য দিয়ে যাবে। থ্যাংক ইউ সবাইকে, গুড নাইট।